অনেক ভালোবাসি তোমায়। কখনো ভুল করেও আমাকে ছেড়ে যাবে না তো? না। শান্ত আহানাকে জড়িয়ে ধরে ওর গলায় মুখ গুজল। আহানা হালকা চোখ বুজে শান্তকে ধরে রাখলো। তারপর শান্তর ভেজা চুলে হাত বুলাতে লাগলো সে। আমাকে চুল মোছার জন্য বকা দিয়ে এখন নিজেই চুলের সব পানি রেখে দিছে। কথাটা বলে আহানা হাত বাড়িয়ে নিজের ওড়নাটা পাশ থেকে নিয়ে শান্ত চুলগুলো মুছতে লাগলো। শান্ত আহানার গলায় বারবার খোঁচা দিচ্ছে দাড়ি দিয়ে। আহানা নড়তে নড়তে অনেক কষ্টে চুল মুছে নিল ভালো করে। একটা সময় শান্ত আহানার গলা থেকে মাথা উঠিয়ে ছো মেরে ওড়নাটাই নিয়ে নিল আহানার দিকে। কি? এত মুছে কি হবে? এমনিতেও শুকা যাবে। তুমি যেভাবে মুছতেছো যেন আর শুকাবে না। চুলে পানি থাকা ভালো কথা নয়। তুমি প্লিজ আমার আম্মুর সব ডায়লগ মেরো না। আমি আপনার আম্মুর কাছে বিচার দিব কিন্তু। আমার মায়ের সাথে আমি কথা বলতে পারি, কিন্তু তুমি না। আমিও পারি, কারণ এখন থেকে তো আমিও আপনার অংশ হলাম, তাই না? তাহলে আমিও তো কথা বলতে পারবো, আর মা আমাকে বেশি ভালোবাসে। তাই নাকি? কি বললো তোমায়? কে আবার মা বললো? তুমি মাকে জিজ্ঞাসা করিও। এক মিনিট, তুমি তুমি আমাকে তুমি বললা? সরি, মুখ ফসকে বলে দিছি। ইটস ওকে, তুমি শুনতে ভালো লাগে। তুমি আপনি, তুমি আপনি, একবার এক একটা বলবো, পুরোপুরি বলার সাহস নেই আমার। কেন, আমি কি তোমায় খেয়ে ফেলবো? হ্যাঁ। হ্যাঁ শুনে শান্ত ভ্রুটা নাচিয়ে তাকিয়ে রইল ওর দিকে। আহানা দাঁত কেলিয়ে জিভে এক কামড় দিয়ে চুপ করে রইল, মাঝে মাঝে যত সব উল্টাপাল্টা বলে ফেলে। আজ তোমাকে ছাড়বো না হানা, দ্য পাতানা বউটু রিয়েল বউ। এইটা আমার কি নাম? সুন্দর একটা নাম দেন। আহান্ত। বাহ, কিউট নাম। এখন আমার দিকে তাকাও। কি জন্য? দেখাচ্ছি কি জন্যে। এই মুখ আমি বহুবার দেখেছি, নতুন করে কি দেখবো শুনি? দেখো, এই মুখে কত কত ভালোবাসা। কথাটা বলে শান্ত আহানার দিকে কেমন করে যেন চেয়ে রইল। বেশ কিছুক্ষণ ধরে আহানার বিনা লিপস্টিক আলা ঠোঁট জোড়া থম হয়ে আছে, থুতনির তিলটাও স্পষ্ট। হাত দিয়ে সেটা ধরে টেনে দিল সে। রুমটায় এতক্ষণ বাতি জ্বলছিল কারেন্ট ছিল বলে, তবে এখন মোমবাতি জ্বলছে কারেন্ট চলে গেছে বলে। আহানার শান্ত দুজনেই বিছানায় হেলান দিয়ে বসে সামনের আয়নার দিকে চেয়ে আছে। আহানা শান্তর বাম হাতটা জড়িয়ে ওর কাঁধে মাথা রেখে চুপটি করে আছে। চারিদিক নিস্তব্ধ, কোথাও কোনো আওয়াজ নেই। মেঘের ডাক শোনা গেল হালকা করে, হয়তো বৃষ্টি আসবে। আর বৃষ্টি আসার আগেই কারেন্ট আলা ভয় পেয়ে কারেন্ট নিয়ে পালিয়েছে। রুম সার্ভিসের লোক এসে খাবার দিয়ে গেছে কিছুক্ষণ আগে। শান্ত তো ও লোভ সামলাতে পারছে না আর। টাটকা রুই মাছের ঝোল, তাও তার হাতে ধরা মাছ, আহা আহা। তার সাথে সর্ষে তেল দিয়ে শসা টমেটোর সালাদ, লাজবাব। আর সাদা ভাত, আরেক বাটি দেশি মুরগির মাংস। দেরি না করে হাত ধুয়ে খাওয়ায় লেগে গেল সে। আহানা বালিশে মাথা রেখে বারান্দার পর্দাটার দিকে চেয়ে আছে। পর্দাটা হালকা সরে যাওয়ায় বাইরের দৃশ্য দেখা যাচ্ছে। অন্ধকার আর অন্ধকার, তবে বজ্রপাতের কারণে মাঝে মাঝে বটগাছটা স্পষ্ট দেখতে পাওয়া যায়। কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে লাফ দিয়ে উঠে বসলো আহানা। শান্তকে দেখে দম ফেললো সে। হুট করেই অন্যমনস্ক হয়ে থাকলে কাছের মানুষও যদি সে স্পর্শ করে, তাও কলিজা কেঁপে ওঠে। শান্ত ভ্রু কুচকে বলল, কি ভাবো এত? তুমি তো খেতে পেলে না। দেখো, আমি খেয়ে নিয়ে তোমার জন্য নিয়ে এসেছি। চলো, তোমাকে খাইয়ে দেব, আহা করো। আহানা শান্তর কথা মতো খেতে রাজি হলো। নিয়ম অনুযায়ী হাও করলো। খাচ্ছে, তবে তেমন ভালো লাগতেছে আর ফিল হচ্ছে না। নিমিষেই চোখ দুটো বন্ধ হয়ে গেল তার। জ্ঞান হারিয়ে দুম করে বিছানা থেকে পড়ে যেতে নিতেই শান্ত এক হাত দিয়ে ওকে টেনে ধরে ফেললো, আরেক হাতে তার খাবারের প্লেট। আহানার নাম ধরে ডেকে প্লেটটা বিছানায় রেখে আহানাকে কোলে নিয়ে আসলো। আহানা চোখ খুলছে না দেখে ভীষণ ভয় লাগলো। পানি দিয়ে ওর মুখে 2-3 বার ছিটা দিয়ে দরজা খুলে নওশাদ রূপাকে ডাকতে যাবে, তখনই আহানার আওয়াজ পেল। আহানা হালকা কণ্ঠে বলছে, আমি ঠিক আছি। শান্ত আর সেদিকে গেল না। আহানার কাছে ফিরে এসে ওর হাত দুটো ধরে পাশে বসলো। চোখে মুখে ভয় আর চিন্তার ছাপ। এত এত সুখের মুহূর্তে ভাবে আহানার অসুস্থতার কথা সে একদম ভুলেই গেছিল। আহানাকে শক্ত করে ধরে বসে আছে সে। ফোন নিয়ে 20 বার ডাক্তারকে কল করলো। তার ফোন অফ, আর তার উপর নেট যায় আবার আসে। বিরক্ত হয়ে ফোন ছুঁড়ে মারল সে। আপনি এত চিন্তিত হবেন না, আমি ঠিক আছি। না, তুমি ঠিক নেই। আমি কালই ঢাকায় ফিরে যাব তোমাকে নিয়ে। আমারও এখানে একদম ভালো লাগতেছে না, চলে যাব আমি। শান্ত ফোনটা ফ্লোর থেকে নিয়ে আবারও ট্রাই করছে ডক্টরকে কল করার। পেছন থেকে আহানার উপস্থিতি টের পেল সে। আহানা ওকে পেছন থেকে এসে জড়িয়ে ধরেছে। ওর পিঠে মাথা ঠেকিয়ে চুপ করে আছে। ভয় করতেছে তোমার? আরে আমি আছি না, আমি তোমার কিচ্ছু হতে দেব না হানা। মৃত্যুর ভয় আমার হচ্ছে না, আমার ভয় হচ্ছে আপনাকে ছেড়ে কি করে থাকবো সেটা নিয়ে। ওপারে গেলে তো।
শান্ত আহানার মুখে হাত দিয়ে ওর কথা থামিয়ে দিল। তোমার শুধু রক্ত শূন্যত রোগ, আর কিছু না, বড় কিছুই না, বুঝছো তুমি? আহানা পা উঁচু করে শান্তর গলা জড়িয়ে ধরল। কান্না থামানোর একমাত্র কৌশল এটা। শান্ত হাত থেকে ফোনটা ছেড়ে দিল, তারপর আহানাকে কোলে তুলে বিছানার কাছে চলে আসলো। এ কেমন জীবন কাটাচ্ছে সে, যে জীবনের নাম নেওয়ার পরই মনে পড়ে এর বিষাদ ভবিষ্যতের কথা। একজন আপনজনকে হারানোটা আজ পর্যন্ত সে মেনে নিতে পারেনি, আর সেখানে এখন যদি আহানাকেও না, এটা সে কিছুতেই মানতে পারবে না। মায়ের হারিয়ে যাওয়াটা তাকে তিলে তিলে কষ্ট দিচ্ছে, আর আহানার হারিয়ে যাওয়া তাকে একেবারেই মেরে ফেলবে। আহানাকে বিছানায় নামিয়ে দিয়ে সে ভাবলো বারান্দায় দাঁড়িয়ে মনকে শক্ত করবে, কিন্তু না। তার এই ভাবনায় ছেদ ঘটালো আহানা। এক হাত দিয়ে শান্তর জামাটা ধরে রাখলো সে। শান্তকে নিজের কাছে টেনে নিল। শান্ত এখন এই অবস্থাতে চায় না আহানার কাছে যেতে। এমনিতেও ওর শরীর খারাপ, কিন্তু আহানা সব ভুলে শান্তকে খুব কাছে নিয়ে আসলো। হয়তো আহানাও জানে সে বাঁচবে না, শেষবারের মতো প্রিয় মানুষটাকে নিজের করে নিতে তো কোনো বাধা নেই। আহানা শান্তর মুখটা দুহাত দিয়ে ধরে বারবার শ্বাস টান দিচ্ছে। বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে তার, মনে হয় কিছু একটা আঘাত করছে তাকে ক্রমশ। আহানা, তুমি আমাকে এখন এই মুহূর্তে কাজ টেনে কি বুঝতে চাও? তুমি আর আমার কাছে থাকবে না? আমি তোমাকে কোথাও যেতে দিব না, তুমি আমার পাশে থাকবে, যেতে দিব না আমি। আচ্ছা গেলাম না, তাহলেও কি কাছে আসবেন না? আহানাকে ভালোবাসার পুরো মন মানসিকতা তার আছে, কিন্তু আহানার শরীর ভালো নেই বলেই সে আহানাকে কাছে টেনে নিচ্ছে না। আহানা সেটা বোঝার চেষ্টাও করছে না। ওর ধারণা হলো অন্য কিছু পথ, অন্য চিন্তাধারা। রাত 12টা বেজে 1 মিনিট। আহানা শান্তর সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমাচ্ছে। শান্ত এক হাত দিয়ে ওর মাথায় হাত বুলাচ্ছে থেমে থেমে। আহানার শরীরে সব অসুস্থতা মনে হয় যেন শান্ত ওকে নিজের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। সে আহানার গায়ে চাদরটা ভালো করে মুড়িয়ে দিয়ে চেয়ারের উপর থেকে জ্যাকেট নিয়ে পড়তে পড়তে রুম থেকে বেরিয়ে গেল শান্ত। এভাবে ওর দিকে তাকিয়ে থাকার ক্ষমতা তার নেই। আজই ঢাকায় ফিরে গেলে হতো না? দালানের নিচে এসে দেখলো ম্যানেজার ঘুমাচ্ছে। শান্ত গিয়ে ওনাকে জাগালো। জিজ্ঞাসা করলো মোহনগঞ্জ থেকে ঢাকার ট্রেন কি এখন আছে? উনি বললেন, এখন তো নেই, বরং কাল সারাদিন গিয়ে বিকালে ঢাকা ট্রেন পাবেন। শান্ত চিন্তিত হয়ে ফিরে আসতেছে রুমে। বাসে করে গেলে সে সারাদিন লেগে যাবে, আমি কি করবো এখন? আহানা জেগে উঠে বসে পড়ল। আশেপাশে শান্ত কোথাও নেই। তার গায়ে শান্তর টি শার্ট ছিল। তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে ফ্লোর থেকে জামা নিয়ে চেঞ্জ করে নিল সে। শান্ত কোথায় গেল আমাকে ছেড়ে? এসব ভাবতে ভাবতে ওড়না নিয়ে দরজার পাশে যেতেই দেখলো শান্ত সিঁড়ি বেয়ে উপরে আসছে। মনে হয় প্রাণ ফিরে পেয়েছে আহানা। এক দৌড়ে শান্তর সামনে গিয়ে দাঁড়ালো সে। শান্ত ভ্রু কুচকে বলল, তুমি এখানে আসছো কেন? কি হয়েছে? আপনি কোথায় গেছিলেন? আপনাকে না দেখতে পেয়ে ভয় করছিল আমার। আমি ম্যানেজারের কাছে জানতে গিয়েছিলাম ঢাকার ট্রেন কবে ছাড়বে। কবে? কাল বিকেলে। ও, চলো এখন। শান্ত আহানাকে নিয়ে আবারও রুমে ফিরে আসলো। এই নিয়ে কতবার ওকে ঘুম পাড়িয়েছে, কিসের জন্য যে বারবার জেগে যায় সে। জেগেই শান্তর দিকে তাকিয়ে থাকে। শান্ত বিরক্ত হচ্ছে না একটুও। তাকে আহানাকে হারানোর ভয় গ্রাস করছে রীতিমতো। আহানা প্লিজ ঘুমাও। আসতেছে না তো। তাহলে চলো। কোথায়? আমি যেখানে নিয়ে যাব সেখানে। শান্ত আহানার হাত ধরে ওকে বিছানা থেকে নামিয়ে ওর ওড়নাটা মাথায় পেঁচিয়ে ওকে নিয়ে বেরিয়ে গেল। অন্ধকার শূন্য মাঠে তারা হাঁটছে, তাও খালি পায়ে। ভেজা ঘাস পায়ে লাগতেই ভালো লাগা কাজ করছে। আহানা এতক্ষণ জোকের ভয় লাগছিল, কিন্তু শান্তর ভরসায় সেই ভয়টা কেটেছে। অনেক দূর চলে এসেছে তারা। চাঁদ আছে, তবে মাঝে মাঝে বিলীন হয়ে যায় সেটা। আবহাওয়া ভালো না, বৃষ্টির ভয়ে তাই চাঁদ লুকাচ্ছে মেঘের আড়ালে। শান্ত আহানাকে নিয়ে এবার ঘাসের উপর বসে পড়ল। ওর সামনে বসে ওর হাত ধরে বলল চোখ বন্ধ করতে। আহানা, কি দেখতে পাচ্ছ? কিছুই না। আর আমি দেখতে পাচ্ছি আমার আহানার মতো একটা কিউট বাচ্চা মেয়ে তোমার গলা জড়িয়ে খিলখিল করে হাসছে। তার দুই ভ্রুর মাঝখানে একটা তিল আছে, একদম তোমার মতো। যেমন তোমার থুতনিতে তিল, আমার মেয়ের কখনো টিপ হবে না, কারণ তার কপালে টিপ ন্যাচারালি রয়েছে। আহানা হেসে বলল, আর এখন আমি দেখতে পাচ্ছি একটা কিউট হ্যান্ডসাম ছেলে শান্তের পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। হুবহু শান্তর মতন দেখতে, চোখ জোড়া খালি আমার মতন, চোখে মুখে অ্যাটিটিউড পুরো আপনার মতন। আহানা মুচকি এসে চোখ বন্ধ করে তার ছেলেকে কল্পনায় দেখছে। হঠাৎ কানের কাছে শান্তর ঠোঁটের স্পর্শ পেতেই চোখ খুলল সে। আর দেরি না করে শান্ত আহানার হাত ধরে ওকে নিয়ে রিসোর্টে ফেরত আসলো। এবার আহানা ঘুমিয়ে পড়েছে ভালো মতো। স্বস্তির নিঃশ্বাস ফেলে শান্ত এবার চোখ বুঝল। আবার সকাল হতেই উঠে পড়ল সে। আহানা এখনও ঘুমাচ্ছে। ঘড়িতে চেয়ে দেখলো 5:32 বাজে। শান্ত ফ্রেশ হয়ে রিসোর্ট থেকে বেরিয়ে গেল। নওশাদকে কল করে বলল রূপা যেন আহানার পাশে থাকে, সে ঢাকা ট্রেনের খবর নিতে যাচ্ছে। শান্তর কথা মতো রূপা এসে আহানার পাশে শুয়ে পড়ল। শান্ত স্টেশনে এসে জানতে পারল বিকাল 4টা 2 মিনিটে ট্রেন আছে মোহনগঞ্জ টু ঢাকা।
সকাল 8টা বেজে গেছে। আহানা চোখ খুলতেই বারান্দার বটগাছটা দেখতে পেল। পর্দা সরিয়ে গিয়েছিল। শান্ত হাসি মাখা মুখে উঠে বসলো সে। এ পাশে তাকিয়ে শান্তকে দেখলো। শান্ত উল্টো হয়ে শুয়ে আছে। চাদর সরিয়ে বটগাছটার কাছে গিয়ে দাঁড়ালো আহানা। গাছটা পুরো ভিজে আছে। বৃষ্টি হয়েছিল কাল গভীর রাতে, তাই হয়তো গাছটার এই দশা। বেশ ভালোই লাগছে। ফ্রেশ মাইন্ড নিয়ে হাত মুখ ধুয়ে একটা নতুন জামা পরে রুম থেকে বের হলো সে। রিসোর্টের ঘাস ভর্তি খোলা মাঠের মাঝখানে দাঁড়িয়ে সে আকাশ দেখছে। হালকা রোদের ছটা আর মিষ্টি আবহাওয়া। তারপর দেখলো কজন মিলে চেয়ার টেবিল আনছে এদিকে। আহানা চমকে তাকালো। ম্যানেজার বলল শান্ত বলছে এখানে নাস্তা করবে। আহানা মাথা নাড়িয়ে এসে চেয়ারে বসলো। দোতলার দিকে তাকিয়ে আছে সে। ভাবছে শান্ত কি উঠেছে নাকি উঠে নাই। রূপার নওশাদ সেজেগুজে এসে পড়েছে, খাওয়াও শুরু করে দিয়েছে। আহানা শান্তকে ডাকার জন্য উঠতেই দেখলো শান্ত আসছে। পেস্ট কালারের জ্যাকেট, ব্ল্যাক জিন্স, খুব সুন্দর লাগছে ওকে। আহানাও আজ পেস্ট কালারের জামা পরে নিচে নেমেছিল। শান্ত তো তখন ঘুমেছিল, দেখলো কি করে? আমি কি পরে নেমেছি? হয়তো বারান্দায় দাঁড়িয়ে দেখেছে। শান্ত হেসে ওর পাশে বসে পড়লো। মনোযোগ দিয়ে পাউরুটি জেলি মাখছে সে। আহনা চমকে বলল, কার জন্য? রুটি, ভাজি, চিকেন সবই তো আছে, তাহলে এটা তোমার জন্য। কি? আমি এসব খাবো না, আমি তো রুটি ভাজি খাবো। না, তুমি হেলদি ফুড খাবা। আগে পাউরুটি, পরে না হয় রুটি খেও। রূপা মুখ চেপে হাসতেছে। আহানা গাল ফুলিয়ে অনেক কষ্টে পাউরুটি 2টা পিস খেলো। তারপর রুটির দিকে ড্যাব ড্যাব করে চেয়ে রইল সে। এটা দেখে শান্ত ওকে রুটি খেতে দিল। খাওয়া শেষ করে শান্ত আর আহানা একটা গাছতলায় এসে বসলো। আর রূপা আর নওশাদ মিলে দৌড়াদৌড়ি করছে। একটা সময় দুজনেই কাদায় পড়ে গেল। রূপা নওশাদের অবস্থা দেখে আহানা আর শান্ত হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। শেষে নওশাদ আর রূপা এসে ওদের টেনে হিঁচড়ে নিয়ে গেল কাদায়। চারজনে কাদায় মাখামাখি হয়ে ভূত হয়ে গেছে। শান্ত এক মুঠো কাদা নিয়ে আহানার সারা মুখ গায়ে মেকআপের মতো মাখাচ্ছে। আর আহানা রোবটের মতো দাঁড়িয়ে থেকে শান্তর কাণ্ড দেখে যাচ্ছে। আচ্ছা, এবার শান্তি হয়েছে আপনার? হয়েছে তো। কি জোস লাগতেছে তোমাকে। এরপর একটা ছবি তুলবো। খবরদার, না বলতেছি। শাহরি আর শান্ত কখনো আহানার কথা শোনে না। শেষমেশ শান্ত আহানাকে ধরে ছবিটা তুলেই নিল। সবাই ফ্রেশ হয়ে নিয়েছে। বাবা বললেন যাওয়ার আগে একবার বাসা থেকে ঘুরে আসতে, তাই সবাই মিলে রিসোর্ট থেকে সোজা শান্তদের বাসায় ফিরে গেল। রেনুমা তখন থেকেই তার রুমে কি যেন করছেন, দরজা খুলছেনই না। মিতু তার একটা শখের আংটি, যেটা সে জন্মদিনে বাবার থেকে পেয়েছিল, সেটা আহানাকে দিল গিফট হিসেবে। সিলভার কালারের মাঝে গুনে গুনে 3টা পাথর, মাঝেরটা সাইজ একটু বড়। এবার যাওয়ার সময় হলো। আহানা রেনুমায়ের রুমের দিকে চেয়ে চলে যেতে নিতেই রেনুমা দরজা খুলে বেরিয়ে এক ডাক দিলেন। আহানা খুশি হয়ে ওনার দিকে তাকালো। উনি এগিয়ে আসলেন। তার হাতে একটা বাঁধাই করা শাড়ির প্যাকেট। তিনি প্যাকেটটা আহানার হাতে দিয়ে বললেন, এটা শান্তির শাড়ি। ও আমাকে একবার বলেছিল ওর একটা শাড়ি আছে মেরুন কালারের, যেটা সে শান্তর বউয়ের জন্য রেখেছে। শান্তর বউ যখন গর্ভবতী হবে 6 মাসের সময়, তখন সে যেন এই শাড়িটা পরে। কারণ শান্ত ওর পেটে থাকতে এটা সে 6 মাসের সময় পরেছিল। বংশীয় রীতি যাকে বলে, এটা আমি রেখে দিয়েছি। এটা শুধু তোমার প্রাপ্য, নিয়ে যাও। আহানা শাড়িটা হাতে নিয়ে সালাম করলো রেনুমাকে। উনি ওর মাথায় হাত রেখে বললেন, সুখী হও। শান্তর এই প্রথম মনে হলো রেনুমা তাকে আর আহানাকে একটু হলেও ভালোবাসে। আহানার হাত ধরে চলে যাচ্ছে সে। রেনু আবার ওদের থামতে বলল। শান্তর সামনে দাঁড়িয়ে ওর কপালে চুমু দিয়ে ওর হাতটা ধরলেন তিনি। আঁচলের পেছনে লুকানো একটা ছোট্ট বক্স বের করে সেটা থেকে একটা ঘড়ি নিল। তারপর শান্তর হাতে পরাতে পরাতে বললেন, সায়নের জন্য কিনতে গেছিলাম, ভাবলাম শান্তর জন্যও কিনি। কেমন লাগলো? শান্তর চোখে পানি এসে গেছে। মা মারা যাওয়ার 10টা বছর ধরে প্রথম সে রেনু মায়ের নতুন রূপ দেখল, যার মধ্যে তার জন্য অনেকখানি সহানুভূতি রয়েছে। শান্ত খুশি হয়ে জড়িয়ে ধরল রেনুকে। রেনু চোখের পানি মুছে বলল, বউকে নিয়ে আবার আসিস, সাথে যেন নাতিপুতিও থাকে। শান্ত হেসে দিয়ে সালাম করে আহানাকে নিয়ে চলে গেল। ট্রেনে বসে হাতের ঘড়িটার দিকে চেয়ে আছে সে। কালো রঙের ঘড়ি, বেশ দেখতে, তবে তার পছন্দের কাতারে পড়ে না। তাও প্রিয়জন কিছু দিলে সেটা হয় সবচেয়ে দামি জিনিস। তাও তো দিছে, এটাই বা কম কিসে। আহানা শান্তর হাত জড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। ট্রেন ছুটে যাচ্ছে তার গন্তব্যের দিকে। সবুজ ক্ষেত, খোলা মাঠ, ঘরবাড়ি একবার একটা পেরিয়ে যাচ্ছে, আবার সমীকরণের মতো ফিরেও আসছে। সিকোয়েন্স যাকে বলে আর কি। আগে ঘরবাড়ি, পরে ক্ষেত, পরে মাঠ, আবার ঘরবাড়ি, আবার ক্ষেত, তারপর মাঠ। নওশাদ আর রূপা অন্য কেবিনে একসাথে টিকিট পায়নি বলে তারা এবার আর শান্ত আর আহানার পাশে বসেনি। রাত 9:30টার দিকে তারা ঢাকায় পৌঁছে গেল। ওমা, সে কি বৃষ্টি! খোলা জায়গায় দাঁড়ানো সম্ভব হচ্ছে না।
শান্ত আর নওশাদ তাড়াহুড়ো করে 2টা রিক্সা নিল। বাসায় যেতে যেতে লেগে গেল আরও 1 ঘন্টা। তখন বাজে 10:30। শান্ত আহানাকে নিয়ে বাসায় ফিরে ব্যাগ রেখে এক কাপড়ে ওকে নিয়ে হসপিটালে চলে আসলো। রক্ত বাকি, 2 ব্যাগ দিয়ে দিতেই হবে, এত দেরি করা মোটেও ঠিক না। হসপিটালে এসে হলো আরেক বিপদ। বিপদটা হলো এই যে ডাক্তার যিনি রিপোর্ট নিয়ে কথা বলার কথা, উনি আমেরিকায় এখন। ওনার একটা পার্সোনাল কাজে ইমিডিয়েট চলে গেছেন, আর তাই হয়তো ওনার ফোন বন্ধ পেয়েছে শান্ত। এখন কি করবে? নার্স রিপোর্ট ধরিয়ে দিয়েছে, রিপোর্টে কি আছে তা সঠিক বুঝতে পারবে একমাত্র ডাক্তারই। নার্স বলল অন্য একজন ডাক্তারের সাথে দেখা করতে, শান্ত সেটাই করলো। ডাক্তার সালাউদ্দিনের সাথে দেখা করলো শান্ত আর আহানা। উনি রিপোর্ট দেখে বললেন, ওনাকে রক্ত দেওয়া দরকার। রিপোর্টে যা বুঝলাম তাতে তো মনে হয় ওনার শরীরে রক্ত উৎপন্নই হয় না। এটা তো ভালো কথা নয়। রক্ত উৎপন্ন না হলে পেশেন্টকে এভাবে কত রক্ত দেওয়া যাবে? এখন আপাতত আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আর ওনাকে বেশি বেশি আনার, কবুতরের মাংস এসব খাওয়ান। বাকিটা ডক্টর রোস্তম জানেন। আমি আপাতত কিছুই বলতে পারছি না। কিন্তু ডাক্তার রুস্তম আমাকে বলতে চেয়েছিলেন আহনার কি যেন হয়েছে, নেটের জন্য শুনতে পাইনি আমি। রিপোর্টে যা আছে তা তো বললামই। আচ্ছা, ওনার আমেরিকার নাম্বার আছে আপনার কাছে? না, উনি ওনার পার্সোনাল নাম্বার কাউকে দেন না। চিন্তা করবেন না, 1-2 সপ্তাহের ভেতরেই উনি চলে আসবেন। ওকে। এখন আপনি আপনার ওয়াইফকে বাকি রক্তের ব্যাগ নিয়ে রক্ত দিয়ে দেন, দেরি না করে। আচ্ছা। আহানা হসপিটালের বেডে বসে আছে। শান্ত কেক আর পাউরুটি এনে আহানাকে জোর করে খাইয়ে দিল। ডাক্তার এসে ক্যানোলা লাগিয়ে চলে গেলেন। আহানা বালিশে মাথা রেখে শান্তর দিকে তাকিয়ে আছে। শান্ত সোফায় হেলান দিয়ে বসে আহানার দিকে চেয়ে মিষ্টি করে হেসে দিয়ে বলল, দেখলা, বললাম না তোমার বড় কোনো অসুখই নেই, তুমি শুধু শুধু এত ভাবছো। আহানাও হেসে দিল। মনে হলো ঘাড়ের উপর থেকে বোঝা উঠে গেছে। আহানা, তোমাকে আর অফিস যেতে হবে না, আমি চাকরি করব। তোমার শরীর খারাপ নিয়ে চাকরি করতে হবে না। না, আমি চাকরি করব, আমারও তো নিজের ইনকাম করার অধিকার আছে। করিও, তোমার স্বাধীনতায় তো আর আমি কিছু করতে পারি না। তোমার লাইফ, তোমার ইচ্ছা। শরীর খারাপ করলে একদম বলতে আসবে না আমাকে। শান্ত রেগে রুম থেকে চলে গেল। আহানা আর কিছু বলল না। ঘুম আসতেছে তাই ঘুমিয়ে গেল। যখন চোখ খুলল তখন দেখলো সকাল হয়ে গেছে। শান্তর পাশে চেয়ারে বসে মাথা বেডে রেখে ঘুমাচ্ছে। আহানা শান্তর মাথায় হাত বুলিয়ে দিল। রক্তের ব্যাগ শেষের পথে, তাই এবার আহানা শান্তকে ডাক দিল ওঠার জন্য। সে উঠে ডাক্তারকে নিয়ে আসলো, নিয়ে এসে রক্তের ব্যাগ খুলে দিলেন। বাসায় ফিরে আহানা চুপ করে বসে আছে আর শান্ত রান্না করছে। নাস্তা খেয়ে একসাথে অফিসে যাবে। শান্ত গাল ফুলিয়ে ডাল আর আলু ভর্তা বানাচ্ছে। আহানা তার কথার অবাধ্য হয়ে অফিসে যেতে চায়, এটা সে মানতেই পারছে না। রান্নাঘর মনে হয় ভেঙেই ফেলবে ঠাস ঠুস। আহানা সোফায় বসে তার স্বামীর রাগ আর কাজ দেখে যাচ্ছে। শান্ত পারতেছে না রাগে আহানাকে চিবিয়ে খেয়ে ফেলে। খাবার এনে ঠাস করে টেবিলে রেখে আহানার হাতে ধরিয়ে দিল। নিজে খেতে খেতে বলল, নেন, খান। আপনি তো সুস্থ সবল মহিলা, অফিস যাওয়ার ক্ষমতা রাখেন, তো খান নিজে নিজে। আপনাকে আর আমি খাওয়াই দেব না। এমন ভাব করে যেন ওনার স্বামী ফকির, টাকা দেন ওনাকে। উনি একমাত্র উপার্জন করতে পরিবারের। আহানা চুপ করে থেকে কিছুই খেলো না। কিছু না খেয়ে উঠে বিছানায় এসে শুয়ে পড়ল। শান্ত খেলো না। আহনাকে কি বেশি বকা দিয়েছে? তো বকবো না তো কি করবো আমি? কথা শোনো না আমার, নির্ঘাত অফিস গেলে শরীর খারাপ করবে ওর। আহানা এক হাত দিয়ে চোখ মুছছে, আরেক হাতে ক্যানোলার। পরশু আরেক ব্যাগ রক্ত দিবে, তাই আর সেটা খোলা হয়নি। শান্ত বিছানায় এসে পিছন থেকে আহানাকে জড়িয়ে ধরল। ফিসফিস করে বলল, রাগ করেছ? না, কিসের রাগ? ভাবতেছি চাকরিটা ছেড়ে দিব। না, ছাড়তে হবে না। যে অফিস, আমি তোমার পাশে থাকবো। তোমার শরীর খারাপ করলেই তোমাকে সামলে নিব। এখন উঠে বসো, তোমার কারণে আমারও খাওয়া হয়নি। আহানা বোকার মতো চেয়ে আছে শান্তর মুখের দিকে। চেয়ে আছে তো আছেনি, যেন এ চোখে সে পৃথিবীর সকল সুখ দেখতে পাচ্ছে। মাথাটা উঁচু করে শান্তর ঠোঁটটা স্পর্শ করলো সে। তারপর উঠে বসলো গোল হয়ে। শান্ত আহানার মাথার চুলে হাত বুলিয়ে প্লেট নিয়ে আসলো, নিজেও খেলো, সাথে আহানাকেও খাইয়ে দিল। অফিস টাইমে শান্ত বাইক নিয়ে আহানার বাসার সামনে এসে পড়েছে। আহানা এক হাত দিয়ে চুলটা আঁচড়িয়ে বের হয়ে শান্তর বাইকে উঠে বসলো। শান্তকে মনে পড়লেই বাইকের আয়নায় তাকিয়ে দেখে সে। শান্তর চোখ সামনে রোডটার দিকে। একটা সময় সে গলিতে ঢুকতে ঢুকতে বলল, অমন করে কি দেখাও তো? আহানা চমকে মুখ লুকিয়ে বলল, না, এমনি কিছু না তো। কিছু তো একটা আছে, তা না হলে হুট করে বাইকের আয়নায় শান্তকে দেখার এত সাজাগলো কেন? কেন দেখতে পারি না আমি? এখন কি বিনিময়ে কিছু দিতে হবে নাকি আপনাকে? 3টা চুমু আর 5বার কিস, বেশ এইটুকুই। কি?
আপনি খুব খারাপ, নির্লজ্জ কোথাকার। তোমাকে বললাম না আমাকে কোথাকার বলবা না। কোথাকার কোথাকার? বাসায় গিয়ে তোমাকে ধুয়ে শুকাতে দেবো আমি। আমি আপনাকে ইস্ত্রি করব। দেখা যাবে। দেখা যাবে। দুজনেই অফিসে এসে কাজে লেগে পড়ল। আহানার অসুস্থতা দেখে শান্ত আহানার কিছু কাজ করে দিল সময় বাঁচিয়ে। এভাবে তাদের দিন চলছে। শান্ত এক হাতে অফিস প্লাস ভার্সিটির কাজ করছে, আরেক হাতে আহানাকে সামলাচ্ছে। আহানা এখন মোটামুটি সুস্থ, তবে দুর্বলতা একটু হলেও অনুভূত হয় তার। রক্ত বাকি ব্যাগও দেওয়া হয়ে গেছে। দেখতে দেখতে একটা মাস কেটে গেল। আহানা বলতে গেলে এখন সম্পূর্ণ সুস্থ। আজ সে কতদিন পর ভার্সিটিতে যাবে। শান্ত এতদিন ওকে অফিসে যেতে দিলেও ভার্সিটিতে যেতে দেয়নি। তো আজ শান্ত রাজি হলো, কারণ আজ আহানার পরীক্ষা আছে ভার্সিটিতে। শান্ত ওকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে চলে গেল। ব্যাংকে বাবা না বলে টাকা পাঠিয়েছে, সেটাই তুলতে যাচ্ছে সে। আহানা নিরিবিলি পরীক্ষাটা দিল। এখন সে রূপার সাথে ক্যাম্পাসে বসে শান্তর অপেক্ষা করছে। রূপার নওশাদ আড্ডা দিচ্ছে। আহানা উঠে গিয়ে কৃষ্ণচূড়া গাছটার নিচে এসে দাঁড়ালো। কতটা দিন পর সেই জায়গাটায় এসেছে। চোখ বন্ধ করে হাত বাড়িয়ে কৃষ্ণচূড়া কুড়াচ্ছে সে। পরিস্থিতি এখন স্বাভাবিক। রোগের কথা সে ভুলেই গেছে। ভাবতেও পারেনি সে আবারও সুস্থ হয়ে যাবে। মনে তো হয়েছিল পৃথিবীতে আর টিকে থাকা সম্ভব হবে না, কিন্তু সেটা ভুল ছিল। আমি আবারও সেই আগের মতন কাজ, ভার্সিটির ক্লাস সব সামলাতে পারবো, সাথে সংসারটাও। আজ অফিস এসে বাসার জন্য কিছু আসবাবপত্র কিনবো, আমি আর শান্ত মিলে। আমি 50% টাকা দিব আর শান্ত 50%। কার্পেট আর ফুলের টব, আরও কত কি। আমি আমার বাসায় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। শান্তও মানা করে না, বরং সে তার ফ্ল্যাট রেখে আমার সাথেই থাকে বেশিরভাগ। আহানা, ভাবনার জগৎ থেকে বেরিয়ে আহানা শান্তর দিকে তাকালো। শান্ত বাইক নিয়ে এসে গেছে। ফোনে কথা বলতে বলতে আহানাকে বলল আসতে। আহানা গিয়ে ওর পাশে বসলো। শান্ত ফোন পকেটে ঢুকিয়ে বলল, পরীক্ষা কেমন হলো তোমার? ভালো। আচ্ছা। দুজনেই এবার একটা রেস্টুরেন্টে আসলো। এখান থেকে খেয়ে নিয়ে অফিসে যাবে। আহানা কয়েকদিন ঠিকমতো খাবার দাবার খাচ্ছিল, তবে ইদানিং 2-3 দিন ধরে শান্ত খেয়াল করছে আহানার খাবারের প্রতি প্রচুর অনীহা। সারাদিন আচার খাবে। দাদির আচারের ভর্তি ভর্তি বয়াম ছিল 3টা, একটা জলপাই, একটা আমের আর একটা চালতা। সবগুলোতে এখন খুঁজেও 1 চামচ আচার পাওয়া মুশকিল হবে, কারণ সব আহানা একাই খেয়েছে। শেষে শান্ত বাজার থেকে আচার কিনে এনে দাদির আচারের বয়াম আবার ভর্তি করেছে। এখনো রেস্টুরেন্টে এসে আচারি চিকেন খাবে বলছে। আজব সব ব্যাপার। এসব খেলে কি রক্ত হবে? বুঝতেছো না কেন তুমি? ক্ষতিও তো হবে না। এটাই লাস্ট। এরপর থেকে 2 প্লেট ভাত খাবো দুপুরে। আমি কিচ্ছু শুনতে চাই না। আচ্ছা খাবো, এখন ফুচকা খাবো। মাত্রই তো ভাত খেলাম, এখন আবার ফুচকা? তো কি হয়েছে? আমার না ফুচকা খেতে মন চাচ্ছে। ইস, টক টক, কি মজা। খাওয়াবো, তবে এখন না, অফিস শেষ করে। চলো অফিসে। আহানা গাল ফুলিয়ে গিয়ে বাইকে বসলো। কি ফুচকা খাওয়াইনি বলে ওর না বাইকে বিছিয়ে বসতে হবে? আমি কিপটাদের সাথে কথা বলি না। আমি কিপটা? তুমি যে 2 দিনে 3 বোতল আচার শেষ দিছ, সে আমি কিনে আনে ডিব্বা ভর্তি করেছে, এরপরও আমাকে কিপটা বলবা? হ্যাঁ, আপনি কিপটা। শান্ত আহানার ওড়না ঠিক করে ওর মাথায় পরিয়ে দিয়ে বাইকে উঠতে উঠতে বলল, যাও, ফুচকার সাথে ঝালমুড়িও খাওয়াবো। সত্যি? হ্যাঁ। কাল আহানার জন্মদিন। সে আজ পর্যন্ত তার জন্মদিন কখনো পালন করেনি, নিজেরই মনে থাকে না তার। তবে মাঝে মাঝে নিজের ডায়েরিটা খুললে মনে পড়ে যায়, কারণ প্রথম পৃষ্ঠায় সুন্দর করে লেখা আছে তার জন্মদিন আর জন্মসাল। আজ সকালে ভার্সিটিতে আসার সময় যখন বই খাতা গুছাচ্ছিল সে, তখন তার হাত থেকে সব পড়ে গিয়েছিল। সে যখন সব গুছিয়ে রাখছিল তখন চোখে পড়ল খোলা ডায়েরিটা, যেখানে স্পষ্ট তার জন্মদিন কবে তা লেখা ছিল। শান্তকে বললে সে নিশ্চয়ই আহানার জন্মদিনটা অনেক বড় করে সেলিব্রেট করবে। করবে, কিন্তু আমি চাই না সেটা। আমি জন্ম হয়ে কোনো হাই ফাই কাজ করিনি যে ঢাকঢোল পিটিয়ে জানাতে হবে সবাইকে আমার জন্মদিন আমার জন্মদিন। আহানা, কি ভাবা এত? অফিস এসে গেছে। আজ অফিসে হয়ে গেছে এক তুমুল কাণ্ড। আর সেটা হলো নিহাল বিয়ে করেছে, তাও কাকে? ববিকে। শান্ত হাসতে হাসতে একবার এক কোণায় যাচ্ছে। আহানা শান্তর হাসি দেখে সেও হাসছে, তবে তারা দুজন কেন হাসতেছে কে জানে। অফিস শেষ করে সন্ধ্যাবেলায় শান্ত আহানাকে নিয়ে সেই লেকটায় আসলো। ফুচকা ঝালমুড়ি খাওয়ালো ওকে। ওমা, এবার তার আরেক বাহানা, সে আইসক্রিম খাবে। শান্ত একজন আদর্শ স্বামীর মতন তার স্ত্রীর সব ইচ্ছা পূরণ করে যাচ্ছে। এত এত খাওয়া দাওয়ার পর আহানা ঘুমিয়ে পড়েছে শান্তর পিঠে মাথা রেখে। ও ঘুমিয়ে গেছে বুঝতে পেরে শান্ত ওকে আগলে রেখেছিল এক হাতে, আরেক হাতে বাইক চালিয়েছে। আহানা গভীর ঘুমে। মেয়েটার কি হলো কে জানে, হাবিজাবি খাচ্ছে আর শুধু ঘুমাচ্ছে। এইসব ভাবতে ভাবতে আহানাকে কোলে নিয়ে সে তার বাসায় ঢুকলো।
আহানা জেগে গেছে ততক্ষণে, ঘুমু ঘুমু চোখে বলছে, শান্ত, আমি আচার খাবো। এটা শুনে শান্ত এমন ধমক দিয়েছে যে এখন সে শান্তর বুকে মুখ লুকিয়ে চোখের পানি মুছছে। শান্ত ওকে বিছানায় নামিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। আহানা গাল ফুলিয়ে বারান্দার দিকে তাকিয়ে আছে। শান্তর বাসায় অনেকদিন পরে আসলো সে। শান্ত আপেল, কমলার আঙ্গুর নিয়ে আহানার হাতে ধরিয়ে দিয়ে ফ্রেশ হতে চলল। আহানা মুখ বাঁকিয়ে আপেল খাচ্ছে, তারপর অর্ধেক খাওয়া আপেলটা বিছানায় রেখে রান্নাঘরের দিকে গেল। সারা রান্নাঘর খুঁজে আচার পেল না। শেষে মন খারাপ করে আবারও রুমে ফিরে আসলো। বিছানায় বসতেই ওর মনে হলো বমি আসছে। পাগলের মতো ছুটে বাথরুমে ঢুকে বমি করে দিল বেসিনে। শান্ত গায়ে সাবান লাগিয়ে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। দরজা লাগায়নি, কারণ আহানা কখনো না বলে বাথরুমে আসে না। আর আজ কিনা সে রেকর্ড ভাঙলো। আহানা মুখ ধুয়ে পিছনে চেয়ে দেখলো শান্ত রোবট হয়ে মুখটা গম্ভীর করে চেয়ে আছে। কি? আহানা ভ্রু কুচকে চলে গেল। শান্ত গোসল করে বেরিয়ে দেখলো আহানা নেই। চিন্তায় রুম থেকে বের হতেই দেখলো আহানা ডাইনিং এ বসে ভাত খাচ্ছে রাক্ষসের মতো। শান্তর পাশে চেয়ার টেনে বসে ওর গাল টিপে ধরে নাড়িয়ে চাড়িয়ে দেখলো, না, সব তো ঠিক আছে, তাহলে এমন অদ্ভুত আচরণ করছে কেন? খাওয়া শেষ, এবার সে দুম করে উঠে শান্তর কোলে বসে পড়ল। শান্ত রীতিমতো অবাক। আচ্ছা, তোমার হলো কি বলো তো? কিছুই না, বরকে আদর করা যায় না নাকি? আহানা শান্তর খোঁচা খোঁচা দাড়িতে হাত ঘষতে যেন পাতিল মাজতেছে। শান্ত কোনো রকম ভাত খেয়ে আহানাকে টেনে রুমে নিয়ে গেল। বাসায় আপাতত সূর্য আর রিয়াজ আছে। ওরা টিভি দেখছে ওদের রুমে। আর নওশাদ রূপাদের বাসায় গেছে। আহানাকে এনে জোর করে বিছানায় শুইয়ে দিল সে। আহানাও ভালো মেয়ের মতন ঘুমিয়ে গেল। চাইছিল একটু রোম্যান্স করবে, কিন্তু তার অনেক ক্লান্তি লাগছিল বলে আর জেগে থাকলো না, ঘুমিয়েই গেল। শান্ত সিগারেট খেতে খেতে ল্যাপটপে মুভি দেখছে, হরর মুভি। সেটা দেখা শেষে আহানাকে জড়িয়ে ধরে সেও ঘুমিয়ে পড়ল। রাত 12টা বাজে বরাবর। শান্ত আহানাকে হ্যাচকা টান দিয়ে উঠিয়ে ফেললো। আহানা চোখ ডলতে ডলতে বলল, একটু ঘুমাতেও দেবেন না? শুভ জন্মদিন আমার পাতানো প্লাস রিয়েল বউ। আহানা চমকে চেয়ে আছে শান্তর মুখের দিকে। উনি জানলেন কি করে? শান্ত উঠে গিয়ে একটা কেক নিয়ে আসলো, ছোট একটা কেক। কেক বিছানায় রেখে আহানার দিকে তাকিয়ে বলল, তুমি বলা ছাড়া আর কোনো ওয়ে নাই যে আমি জানবো না এই ব্যাপারে। কি করে জানলেন? তোমার ডায়েরি পড়ছে। আপনি সেটা পেলেন কই? তুমি যত কিছু আমার থেকে লুকিয়ে রাখছো তার সব আমার দেখা হয়ে গেছে। তার মানে? হ্যাঁ, ছোটখাটো জামা কাপড়ও। আচ্ছা, ওসব বাদ দাও, এখন কেক কাটো। আহানা কেক কেটে শান্তকে খাইয়ে দিয়ে বাকি পুরো কেকটা কাপুস কুপুস করে সাবার করে দিল। তারপর চোখ বড় বড় করে বলল, রিয়াজ সূর্য ভাইয়ের জন্য তো রাখলাম না। কাল কেক আরো টানবো বড় দেখে, তখন খাবে ওরা। এখন হাত বাড়াতে দেখি। কেন? বাড়াও না। আহানা হাত বাড়িয়ে ধরল। শান্ত তার প্যান্টের পকেট থেকে একজোড়া চুড়ি বের করে আহানার হাতে পরিয়ে দিল। বা, এটা কি সোনার? জি। আপনি এমন কেন বলেন তো? এমনিতেও মাসে কত খরচ চাই আমাদের, এর ভিতরে এত দামি গিফটের কি দরকার ছিল? এটা বাবার থেকে কিনেছি। বাবা কাল টাকা পাঠিয়েছিল, আমি আমার বেতনে টাকা জমিয়ে সেই টাকা শোধ করে দিব আস্তে ধীরে। তাও এত এত দাম দিয়ে এটা কেনা ঠিক হয়নি। চুপ, তোমার হাতে ঝুড়ি ছিল না বলে আনছি আমি। ইমিটেশনেরও আনা যেত না? তুমি অফিস যাও, আমি কিছু বলেছি? তোর ইচ্ছা অনিচ্ছা আমি নাক গলাই না, তুমি আমার ব্যাপারে নাক গলাবা না, ব্যাস। আপনার সাথে কথা পাগলে বলে। হ্যাঁ, আর তুমি মহা পাগল, কারণ তুমি তো আমাকে সোজা বিয়ে করে নিছ। উহুম। যাও ঘুমাও, সকাল সকাল উঠে কত কাজ আছে সেটা করতে হবে। আহানার সাথে সাথে চাদর মুড়িয়ে দুম করে শুয়ে পড়ল। শান্ত সকাল সকাল চোখ খুলে দেখলো আহানা এখনো ঘুমাচ্ছে। কাল রাতে এত তাড়াতাড়ি ঘুমাতে গেল সে, তার উপর সকাল 9টা বেজে গেছে, সে কিনা এখনো ঘুমাচ্ছে। না, ওকে ডাক্তার দেখাতে হবে, কিছু তো হয়েছে ওর। শান্ত গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখলো আহানা বালিশ কোলে নিয়ে আরামসে ঘুমায়। আহানা উঠো, ফ্রেশ হয়ে নাস্তা করো, বউ নাস্তা বানাই দিছে, উঠো। উহুম। ভার্সিটিতে যাবো না, অফিস যাবো না, উঠো। উঠতেছি। আহানা আর শান্ত নাস্তা করে সোজা ভার্সিটিতে আসলো। আহানার হাবভাব দেখে রূপা বলল ডাক্তার দেখাতে। আহানারও মনে হচ্ছে সে মা হতে চলেছে। শান্তকে সারপ্রাইজ দিবে বলে চুপি চুপি ক্লাস মিস দিয়ে হসপিটালে গেল সে। প্রেগন্যান্সি কিট দিয়েও পরীক্ষা করা যেত, কিন্তু আহানার মনে হলো তার রক্তশূন্যতার কারণে হয়তো সে বমি করছে, মাথা ঘুরাচ্ছে, তাই একেবারে হসপিটালে পরীক্ষা নিরীক্ষা করে শিওর হয়ে বাসায় ফিরবে সে। শান্তর আজ পরীক্ষা চলে, সে পরীক্ষা দিচ্ছে আর আহানা তার রিপোর্টের জন্য বসে আছে। ডাক্তার দেখে বললেন আহানা প্রেগনেন্ট, আর রিপোর্টেও সেটাই আসছে। আহানা খুশিতে এক লাফ দিল, তারপর হেসে বাড়ি ফিরতে যেতেই পেছন থেকে কেউ একজন ওকে ডাক দিল। আহানা থেমে সেদিকে তাকিয়ে দেখলো ডাক্তার রুস্তম।
আহানা ওনাকে সালাম করে জিজ্ঞাসা করলো কেমন আছে আর আমেরিকা থেকে কবে এসেছে। উনি আহানার দিকে চেয়ে মুখটা ফ্যাকাশে করে বললেন তার কেবিনে আসতে। আহানার মনে পড়লো ডাক্তার 1 মাস আগে তাকে আর শান্তকে কিছু বলতে চেয়েছিলেন, তাই সে গেল ওনার সাথে। তো আপনার শরীর কেমন এখন? এখন বেশ ভালো আছি। তাহলে ভালো। আসলে সেদিন আমি একটা কথা বলতে চেয়েছিলাম, নেটের সমস্যার কারণে বলা হয়ে ওঠেনি। তো কথা হলো আপনার প্রেগনেন্সি নিয়ে। মানে? আপনার রিপোর্ট দেখে বুঝলাম আপনার শরীরে নিজ থেকে রক্ত উৎপন্ন হয় না, যার কারণে আপনাকে ওষুধের একটা কোর্স করতে হবে। কারণ প্রতি বছর একবার একজনের রক্ত দেওয়া মোটেই ভালো কথা নয়। আপনার শরীর কোর্সটার সাথে মানিয়ে নিতে পারলে সময় লাগবে 1-2 বছর, আর না মানলে 3-4 বছরের ঊর্ধ্বে সময় লাগবে। তাহলে? এ সময়ে আপনি যদি বাই এনি চান্স মা হয়ে যান, তাহলে আপনার এবং আপনার সন্তানের লাইফ রিস্ক আছে। আমি জাস্ট বলতে চাচ্ছি, কোর্স শেষ না হওয়া পর্যন্ত আপনি বাচ্চা নেবেন না। মানে কি? আহানা কপালের ঘাম মুছে টেবিলে থাকা পানি 1 গ্লাস খেয়ে শান্ত হয়ে বলল, লাইফ রিস্ক কেন হতে যাবে? কারণ বাচ্চা প্রসবের সময় আপনার প্রচুর রক্তক্ষয় হবে, নর্মাল করলেও সিজার করলেও। আর সেখানে অনেক নর্মাল পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় রক্ত 3-4 ব্যাগ লাগে, আর আপনার তো তখন কি অবস্থা হতে পারে তা বলার বাইরে। রক্ত জোগাড় করলেও 1 ব্যাগ দিতে সময় লাগবে 8-9 ঘন্টা, আর আপনাকে তখন অনেক রক্ত দেওয়ার প্রয়োজন হবে, তাও জলদি। তাই আমি বলছি আপনারা রিস্ক নেবেন না। আহানা ঢোক গিলে আবারও কপালের ঘাম মুছল, তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বাচ্চাকে বাঁচানো যাবে তো? আপনি এটা কি বলছেন? আপনি রিস্ক না নিলেই তো হয়। আসলে আমি তো এত সব জানতাম না। আমি অলরেডি কনসিভ করছি, আজকে পরীক্ষা করলাম। হোয়াট? আমার উচিত ছিল যে করেই হোক আপনাদের বিষয়টা জানানোর। আই থিঙ্ক আপনার অ্যাবর্শন করানো উচিত। আহানা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। ডাক্তারের সাথে কোনো কথা না বলে সে বাসায় ফিরে আসলো। রুমের এক কোনায় ফ্লোরে বসে আছে সে। শান্ত পরীক্ষা শেষ করে তার বাসায় এসে ডেকোরেশনে সব ঠিকঠাক করলো। আহানার জন্মদিন এখানে পালন করবে সে। আহানা তো মনে হয় তার বাসায়। যাই একবার দেখে আসি। শান্ত আহানার বাসায় এসে দরজা নক করলো। দরজার ওপার থেকে শান্তর গলা শুনতে পেয়ে আহানা ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে পড়লো। চোখ মুখ মুছতেছে সে। শান্ত আর দেরি না করে পকেট থেকে চাবি নিয়ে বাসায় ঢুকলো। আহানা, কোথায় তুমি? সোফার সামনে টেবিলের উপর রিপোর্ট দেখে নতুন রিপোর্ট মনে হচ্ছে। আহানার সব রিপোর্ট চেনে শান্ত, তাই এটা ঠিক চিনতে পারলো না সে। তাই হাতে নিয়ে খুলে দেখতে লাগলো। আহানা মুখটা ধুয়ে মুছে নর্মাল হয়ে রুম থেকে বেরিয়ে দেখলো শান্তর হাতে রিপোর্টটা। শান্তর রিপোর্ট থেকে চোখ উঠে দৌড়ে এসে আহানাকে জড়িয়ে ধরলো। খুশিতে তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। আহানাকে কোলে তুলে নিয়ে ঘুরতে লাগলো সে। আহানা শান্তর চোখে মুখে এত খুশি দেখে কি বলবে বুঝতেছে না সে। শান্ত হাসতে হাসতে আহানাকে সোফায় বসিয়ে হাঁটু গেড়ে ওর সামনে বসলো। 2 হাত দিয়ে ওর মুখ ধরে ছলছল চোখে তাকিয়ে থেকে আহানার কপালে চুমু খেলো সে। আহানা, তুমি জানো না তুমি আমাকে কি খুশি দিয়েছো। আহানা থ হয়ে বসে আছে, মুখ দিয়ে তার একটা ওয়ার্ডও বেরোচ্ছে না। কি হলো আহানা, তুমি আমার চুপ করেছো কেন? শান্ত নিশ্চয়ই অ্যাবর্শনের জন্য রাজি হয়ে যাবে, কিন্তু আমি আমার বাচ্চাকে কি করে? না, আমার মা বাবা আমার সাথে যা করেছে আমি আমার সন্তানের সাথে কখনোই এমন করব না, কারণ তার তো কোনো দোষ নেই। কিন্তু শান্তর তো এটা জানা উচিত। শান্ত আহানা উত্তর না পেয়ে উঠে নওশাদ রূপাকে বাবাকে খুশির খবর জানিয়ে দোকানে গেল মিষ্টি কিনতে। আহানা বারান্দা দিয়ে শান্তর খুশি দেখছে। সে দাদাকে জড়িয়ে ধরে বলছে খুশির খবর আর মিষ্টি খাওয়াচ্ছে। মহল্লার সবাইকে মিষ্টি খাওয়ানো শেষ করে শান্ত ফিরে আসলো বাসায়। আজ তার সবচাইতে খুশির দিন। আহানা চুপচাপ জামা চেঞ্জ করছে, অফিসে যাবে তাই। শান্ত মিষ্টি একটা আহানার মুখে ঢুকিয়ে দিয়ে পুরো মিষ্টির প্যাকেট নিয়ে বিছানায় বসে খেয়ে যাচ্ছে। আহানা শান্তর হাসি খুশি চেহারা দেখে কিছুই বলার সাহস খুঁজে পাচ্ছে না। আজ অফিসে যাওয়ার পথে একজন ফেরিওয়ালার হাতে একটা পুতুল দেখে কিনে নিল সে। তার মেয়ে হলে তাকে দিবে খেলার জন্য। পুতুলটা কম দামি হলেও দেখতে বেশ লাগলো তার কাছে। আহানা সারাদিন ধরে শুধু শান্তর মুখের দিকে চেয়েছিল। শান্তর মন ভাঙতে হবে এই ভেবে তার বুকটা ফেটে যাচ্ছে। শান্তকে সত্যিটা জানানোর জন্য সে সব চেষ্টা করছে। আজ অফিস ছুটি হওয়ার পর শান্ত আহানাকে নিয়ে সোজা তার বাসায় ফিরেছে। সেখানে আহানাকে সারপ্রাইজ দিবে সে। আহানার চোখে ফিতা বেঁধে দিয়েছে বাসায় ঢুকার আগ মুহূর্তে। তারপর আহানার হাত ধরে রুমে ঢুকে চোখের ফিতাটা খুলে দিল।
পুরো রুমটাই বেশ সুন্দর করে ডেকোরেশন করানো, পর্দার উপর বড় বড় করে লেখা হ্যাপি বার্থডে আহানা। আহানার মুখে হাসি আসার মতো কোনো অবস্থা নেই, তাও সে বাধ্য হয়ে হাসলো। সামনে এগোনোর জন্য এক পা কদম ফেলতেই উপর থেকে কৃষ্ণচূড়া ফুলের পাপড়ি এসে পড়তে লাগলো। আহানা এবার মন থেকেই হাসলো। শান্ত ভার্সিটির পাশের কৃষ্ণচূড়া গাছটার থেকে অর্ধেক ফুল নিয়ে এসেছিল। পেছন থেকে রূপা, নওশাদ, রিয়াজ আর সূর্য আসছে। পুরো বার্থডে পার্টিতে শান্ত খেয়াল করেছে আহানার মুখে এক ফোঁটাও হাসি নেই। রাত 10টা বাজে, সবাই মিলে ডিনার করায় ব্যস্ত। আর আহানা বারান্দায় দাঁড়িয়ে অন্ধকার আকাশ দেখে যাচ্ছে। আকাশে তারা ছাড়া কিছুই নেই, চাঁদও না। তাও আহানা এত মনোযোগ দিয়ে দেখে যাচ্ছে। আসলে তার মন আকাশের দিকে নয়, এমনিতেই মুখটা আকাশের দিকে ফিরিয়ে রেখেছে। মনে মনে তো ভাবছে কিভাবে সে তার বাচ্চাকে বাঁচাবে, কিভাবে শান্তকে সত্যিটা জানাবে। শান্ত সত্যিটা শুনলে নির্ঘাত অ্যাবর্শন করানোর জন্য এক পায়ে দাঁড়িয়ে যাবে। পেটের মধ্যে শান্তর হাতের স্পর্শ পেতেই আহানা চমকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো। শান্ত আহানার ঘাড়ে মুখ রেখে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোমার কি মন খারাপ আহানা? আমি জানি কেন মন খারাপ। আহানা চমকে পিছনে ফিরে শান্তর দিকে চেয়ে বলল, আপনি জানেন? তোমার মা বাবা নেই তোমার জন্মদিনে, তাই। আহানা মাথা নিচু করে রুমের দিকে চলে গেল। শান্ত রান্নাঘর থেকে খাবার এক প্লেট নিয়ে এসে আহানার পাশে বসলো। আহানা শুরুতেই হাত দিয়ে মানা করে বলল সে খাবে না। কি হয়েছে তোমার? সারাদিনে কিচ্ছু খাওনি। তুমি কি ভুলে গেছো যে তোমার পেটে একটা জীবন আছে? আহানা চোখ তুলে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, জীবন আমাদের মতো। আমাদের মতোই তো, আমরা সবাই তেমন ছিলাম। আহানা আর চোখের পানি ধরে রাখতে পারল না, জড়িয়ে ধরল শান্তকে। শান্ত হাত থেকে প্লেট বিছানো রেখে আহানাকে ধরে বলল, কি হয়েছে তোমার? আমাকে বলো। শান্ত, আমি অ্যাবর্শন করাতে পারবো না, আমাকে ক্ষমা করেন। অ্যাবর্শন মানে কি বলতেছে সব? আহানা কান্নার জন্য কিছু বলতে পারছে না, শুধু বলেছে তার ডাক্তার রুস্তমের সাথে কথা হয়েছে, আর কিছু মুখ দিয়ে বেরোচ্ছে না তার। শেষে শান্ত ফোন দিয়ে ডাক্তারকে কল করে পুরো বিষয়টা শুনলো ওনার থেকে। সবকিছু শোনার পর হাত থেকে ফোন পড়ে গেল তার। আহানা বিছানার নিচে এক কোনায় বসে আছে, তার চোখ শান্তর দিকে। শান্ত হাত দিয়ে চুল টেনে নিজেকে সামলালো, তারপর বড় একটা নিঃশ্বাস ফেলে নিচে ফ্লোরে বসে আহানার হাত দুটো ধরলো। প্লিজ শান্ত, আমি অ্যাবর্শন করাবো না। দেখো আহানা, আমার কথা শোনো। আমরা চাইলে পরে আরো বেবি নিতে পারবো। তাহলে এখনই বেবির জন্য তুমি কেন লাইফ রিস্ক নিবা? তোমার আর বেবির দুজনের লাইফ রিস্ক আছে এটাতে, আর সবচেয়ে বেশি হলো তোমার লাইফ রিস্ক। দেখো আহানা, ট্রাস্ট মি, এখনো বেবি হয়নি তোমার পেটে, জাস্ট একটা অংশ তৈরি হয়েছে। এটা নষ্ট করলে বেশি ব্যথা পাবে না, সত্যি। শান্ত প্লিজ, আমাকে এসব বোঝাবেন না, আমি বাচ্চা না। আহানা শোনো, যদি এমন হয় 9 মাস পর আমরা বেবিকে না বাঁচাতে পারি, তখন তুমি শোক কি করে সামলাবে? আপনি নেগেটিভ কেন ভাবতেছেন? বাঁচাতেও তো পারে, সব আল্লাহর হাতে। আল্লাহ চাইলে কি না হয়। জানি আমি, কিন্তু বিপদ সামনে। জেনে শুনে আমরা কেন এমন করব বলো? আমি তোমাকে হারাতে দিতে পারি না, এটা জেনে শুনে তো কখনোই না। তুমি কাল সকালে আমার সাথে যাবা, অ্যাবর্শন করে আনবো। এত বড় রিস্ক আমি কিছুতেই নিতে পারবো না, আই প্রমিস। তোমার কোর্স শেষ হলেই আমরা ভেবে নেব। আমার মা বাবা আমাকে ফেলে গেছিল, আমি জানি সেটার কি কষ্ট। সেই আমি কিনা আমার সন্তানকে মেরে ফেলবো? যে শাটা বাহানা, আমি যা বলেছি তাই হবে। তুমি এই বাচ্চা নিতে পারবে না, কাল আমি অসম্পূর্ণ কাজ সম্পন্ন করব। এখন খেয়ে ঘুমাবো তুমি। কথাটা বলে শান্ত বারান্দায় গিয়ে দাঁড়ালো। সে কি আপনার সন্তান নয়? শুধু আমার ভিতরটাই পড়তেছে, আপনার পড়তেছে না? শান্ত আকাশের দিকে চেয়ে বলল, হ্যাঁ, আমার সন্তান, আমি অস্বীকার করছি না, একদমই। বাট বাচ্চার চেয়ে আমার কাছে এখন বাচ্চার মা সবচেয়ে বেশি জরুরি। আগে বাচ্চার মা, মা বেঁচে থাকলে বাচ্চা এমনিতেই আসবে। আহানা উঠে দাঁড়িয়ে শক্ত চোখে তাকিয়ে বলল, বাচ্চা না থাকলে বাচ্চার মাও থাকবে না। ব্যাস, কথাটা বলে আহানা রুম থেকে বেরিয়ে চলে গেল। আহানা দাঁড়াও বলছে, পাগলামি করবে না। কিরে শান্ত, কি হয়েছে? আহনা বেরিয়ে গেল কেন? পরে বলছি, একজন ডাক্তার নিয়ে আহানার বাসায়, বলবি ঘুমের ইঞ্জেকশন নিয়ে আসতে। আহানা নিজের বাসায় ঢুকে দরজা লাগাতে যেতেই শান্ত ধরে ফেলল। আহানা, বেশি বেশি করছো তুমি। আপনি চলে যান এখান থেকে। যাবো না। আহানা বিরক্ত হয়ে নিজের রুমে চলে গেল। খাটের এক কোনায় বসে আছে সে, আর শান্ত পাশেই দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। শান্তর পাশে এসে বসতেই ও সরে বসলো। ঠিক আছে, অ্যাবর্শন করাতে হবে না। শান্তি, তুমি মরেছ। তুমি মরার 2 মিনিট আগে আমি বিষ খাবো, তাহলে তো তুমি হ্যাপি। আহানা চোখ মুছতেছে বারবার। নওশাদ আর রিয়াজ মিলে ডাক্তার নিয়ে আসলো। আহানা ডাক্তার দেখেই পিছিয়ে গেল, চিৎকার করে বলল,
শান্ত প্লিজ এমন করবেন না। শান্ত আহানাকে আগলে ধরে বলল, কিছুই করবো না। উনি তোমাকে রেস্টে রাখার জন্য একটা ইঞ্জেকশন দিবে জাস্ট। না লাগবে না। শান্ত ডাক্তারের দিকে তাকিয়ে ইশারা করলো, তারপর আহানার হাত চেপে ধরলো। শান্ত প্লিজ, আমি মরে যাব, আমার বেবি চাই। শান্ত এমন করবেন না। ডাক্তার ইঞ্জেকশনটা দিয়ে চলে গেলেন। রূপা আহানার মাথায় হাত বুলাচ্ছে। আহানা ঘুমিয়ে পড়েছে ততক্ষণে। শান্ত জানালার গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়ে আছে। আহানা ডিপ্রেশনে ভুগছে, ওকে ঘুমের ইঞ্জেকশন দিতেই হতো, না হলে উল্টাপাল্টা কাজ করে বসতো আজ। তুই এখন কি করবি? আমার তো মতামত হলো অ্যাবর্শন করানো উচিত, না হলে আহানার লাইফ নিয়ে টানাটানি লাগবে তো। ভাইয়া, আমি বলতেছি কি, আহানার কথাই ঠিক, সম্পূর্ণ আল্লাহর উপর ছেড়ে দিলে হয় না? ভবিষ্যতে কি হবে আমি জানি না, তবে ডাক্তার রুস্তম যা বললেন তা সত্য। 100% 0.99 চান্সও নাই যে বাচ্চার মা দুজনে বেঁচে যাবে। একজন মারা যাবে। আর কথা হলো, বাচ্চাকে না বাঁচিয়ে আহানাকে সেদিন বাঁচাতে গেলেও অনেক বড় রিস্কে হবে ব্যাপারটা। এত কিছুর পরও তাকে বাঁচানো নাও যেতে পারে। তাহলে সব জেনেও আমি কেন এত বড় রিস্ক নেব? দেখ শান্ত, মিরাক্কেলও তো হতে পারে। না, এরকম অনেক অপারেশন ডক্টর করেছেন, এরকম ঘটনায় মায়ের মৃত্যু হয়েছে। আমি সত্যি ব্যাপারটা সিরিয়াস নিয়ে নাই, যেটা সত্যি সেটাই। কি আর করার, তুই আহানাকে বোঝা, কারণ ওর অনুমতি ছাড়া অ্যাবর্শন করাবে না ডাক্তার। পরের দিন ভোরবেলায় লাফ দিয়ে উঠে বসে গেল আহানা। পেটে হাত দিয়ে এদিক ওদিক তাকালো। চিন্তায় রুম থেকে বের হতে দেখলো শান্ত মাথার উপর হাত রেখে সোফায় ঘুমাচ্ছে। আপনি অ্যাবর্শন করিয়ে ফেলছেন? শান্ত ঘুম থেকে জেগে চোখ ডলতে ডলতে বলল, না। আহানা পেটে হাত দিয়ে আবার রুমে চলে গেল। শান্ত রান্নাঘরে এসে নাস্তা বানাচ্ছে। আহানা পেটে হাত দিয়ে চুপ করে বসে ভাবছে সে কি করবে এখন। 1 ঘন্টা পর শান্ত রুটি ভাজির প্লেট নিয়ে রুমে ঢুকলো। শান্তকে দেখে আহানা দূরে সরে বসলো। আহানা, তুমি কাল সারাদিনে তেমন কিছুই খাওনি, এখন চুপচাপ খেয়ে নাও। না, আমি খাবো না, কিচ্ছু খাবো না। আমি মোহনগঞ্জের আশ্রমে চলে যাব। আহানা, আজগুবি কথাবার্তা বাদ দাও। তুমি কাল থেকে এমন কেন করছো? একটা কথা বোঝার চেষ্টা করছো না কেন? আমি অ্যাবর্শন করব না। শান্ত পকেট থেকে একটা ছোট্ট বোতল বের করে আহানার হাতে দিল। ফাইন, অ্যাবর্শন করিও না এখন। এগুলো এই গ্লাসে ঢেলে আমাকে খাইয়ে দাও। আমি আমার আগে তোমার মৃত্যু সহ্য করতে পারবো না, তার আগে আমাকে মেরে দাও। দেখুন, বাচ্চার কিচ্ছু হবে না। সবসময় একই জিনিস হবে এমন তো না। আমি রোজা রাখবো, নফল নামাজ পড়বো, তাহাজ্জুদ নামাজ পড়বো। আল্লাহ আমার আর আমার বাচ্চার ক্ষতি হতে দিবে না। শান্ত রেগে গিয়ে বাসা থেকে বের হয়ে চলে গেল। আহানা নাস্তা আর খেলো না, একেবারে অফিস টাইমে রেডি হয়ে বাসা থেকে বের হলো সে। শান্ত বাইক নিয়ে আসেনি, রাগ করেছে নিশ্চয়ই। তাই আহানা একটা রিক্সা নিয়ে অফিসে গেল। এসে দেখলো শান্ত অফিসে আগেই এসে গেছে। আহানা এসে ওর পাশে বসতেই শান্ত ফাইল এডিট করতে করতে বলল, নাস্তা খেয়েছিলা? না। শান্ত রেগে ওর দিকে তাকালো, তারপর উঠে ক্যান্টিনে চলে গেল খাবার আনতে। খাবারের প্যাকেট হাতে নিতেই দেখলো রাফি দৌড়ে দৌড়ে আসছে। এসে বলল আহানা জ্ঞান হারিয়ে ফেলেছে। শান্ত দৌড়ে কেবিনে চলে আসলো। লিজা ওর কোলে আহানার মাথা রেখেছে। শান্ত ওকে কাছে নিয়ে আনলো। রাফি বলল হসপিটালে নিয়ে যেতে, দেরি না করে শান্ত ওকে হসপিটালে নিয়ে চলে আসলো। ডাক্তার রোস্তম চেক আপ করছেন। আমি কি করব একটু বলেন? সে চায় না অপারেশন করতে, জেদ ধরে বসে আছে। আমি তার কথার বিরুদ্ধে বলায় এখন খাওয়া দাওয়া অফ করে দিয়েছে সে। অ্যাজ এ ডক্টর আমি আপনাকে একটাই পরামর্শ দিব, আর সেটা হলো অ্যাবর্শন। একজন মা হিসেবে আহানার এমন রিয়াকশন স্বাভাবিক, তবে একে উপেক্ষা করে অ্যাবর্শন করানো উচিত, কারণ লাইফ রিস্ককে এভাবে সহজভাবে নেওয়াটা বোকামি। আমি বুঝেছি, বাট সে বুঝছে না। এভাবে খাওয়া দাওয়া ছেড়ে দিলে আমি কি করতে পারি? ও ওর কথায় অটল। অ্যাবর্শনে মায়ের অনুমতি সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট। যেহেতু আহানা রাজি হচ্ছে না, সেহেতু আমি আর কি বলতে পারি বলুন? আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে, বাট আমি আপনাদের আবারও মানা করছি, এই ভুল করবেন না, কথাটা সিরিয়াসলি নেন। এরকম কেস আমি আরও দেখেছি। জাস্ট 1-2 বছর ওয়েট করতে পারবেন না আপনারা? শান্ত আহানার মাথায় হাত বুলিয়ে ওর বেডের সামনে চেয়ার টেনে বসলো। নওশাদকে ফোন দিয়ে বলল কোন দেশে চিকিৎসা করলে এই সিচুয়েশনেও বাচ্চা মা দুজনকেই বাঁচানো যাবে এরকম দেশের খোঁজ নিতে। একদিকে আহানা, আরেকদিকে তার সন্তান। মনে হচ্ছে 2 নৌকায় পা দিয়ে চলছে সে। এক নৌকা ছেড়ে দিতে হবে, যেটা ছাড়বে সেটা তার শরীরের একটা অংশ, আরেকটা তার প্রাণ। আহানা চোখ খুলে দেখলো শান্ত কানে ফোন ধরে এদিক সেদিক পায়চারি করছে। উঠে বসে পেটে হাত দিয়ে বসে থাকলো সে।
তারপর চোখ মুছে নেমে গিয়ে শান্তর পা ধরে বসে পড়ল ফ্লোরে। ছলছল চোখে চেয়ে রইল শান্তর দিকে। শান্ত চমকে ফোন থেকে মনোযোগ ঘটিয়ে নিচে তাকালো। আহানা ওর পা ধরে বলতেছে যেন অ্যাবর্শন না করায়। আহানা সব কি করতেছো? শান্ত প্লিজ। ওকে ওকে, করবো না, কান্না থামাও প্লিজ, উঠে এখন। আহানা উঠে দাঁড়িয়ে শান্তর হাত ধরে নিজের মাথায় রাখলো। বলেন কখনো এমনটা করবেন না, কথা দিন আমাকে। শান্ত চুপ করে থেকে বলল, কথা দিলাম। আহানা খুশি হয়ে শান্তকে জড়িয়ে ধরল। শান্ত ওর মাথায় হাত বুলাতে বুলাতে ভাবনার রাজ্যে ডুব দিয়েছে। আহানার মন রক্ষার্থে বলে তো দিল, কিন্তু এতে তো আহানাকে মৃত্যুর দিকেও ঠেলে দিল। বাসায় ফিরে আহানা একটা সুতির শাড়ি নিয়ে বসলো। এটা কেটে কেটে বাবুর ক্যাথা বানাবে সে। শান্ত চা বানাচ্ছে আর সোফার দিকে বারবার চেয়ে দেখছে। আহানার চোখ মুখ হাসিতে টইটুম্বর। এই মেয়েটার কিছু হলে আমি বাঁচবো না, মেয়েটা বুঝতে চায় না কেন। চা বানিয়ে নিয়ে আসলো শান্ত। আহানা চা খাচ্ছে আর সেলাই করছে। সন্ধ্যা হতেই রূপার নওশাদ আহানার বাসায় সে হাজির, হাতে অনেক অনেক খেলনা, আরেকটা কিউট বেবির দোলনা। আমার একটা মাত্র বেস্ট ফ্রেন্ডের বাবুর জন্য সামান্য কিছু গিফট। আর আমরা একটা বেস্টি। এত কিছু? আচ্ছা রূপা, তুই মেয়েদের জামা আনলি যে, তুই কি শিওর মেয়েই হবে? আরে মেয়ে হবে দেখিস, আমার আন্দাজ অনেক ভালো। নওশাদ দেখি ছেলেদের জামা আনছে। আরে আমার ধারণা ছেলেই হবে তোদের, তাই আনলাম। রূপা অনেক ঝগড়া করলো যে মেয়ে হবে, কিন্তু আমার মতে ছেলেই হবে। হয়েছে, ঝগড়া করতে হবে না, বসো তোমরা, আমি চা বানাই আনতাছি। আরে আহানা বসো তো, তোমার কোনো কাজ করতে হবে না, আজকে রূপা রাঁধবে। কি বললে তুমি? আমি তো রান্না পারি না। আরে আমি আছি না, চলো চলো। শান্ত আহানার পাশে বসে একটা খেলনা দিয়ে খেলতে খেলতে বলল, আজ আর নাস্তা করা হবে না, দুটো মিলে রান্না করে বোম ব্লাস্ট করে তারপর ফিরবে। আহানা একটা খেলনা গাড়ি হাতে নিয়ে দেখছে। আচ্ছা, কোর্সটাই 9 মাসে করে নিলে হয় না? শান্ত তার হাতের খেলনাটা রেখে আহানার দিকে তাকালো। তা করাই যায়। আমি ডাক্তার রোস্তমের সাথে কথা বলে দেখছি। শান্ত ডাক্তার রুস্তমকে ফোন করে ব্যাপারটা সম্পর্কে কথা বলল। উনি বললেন গর্ভকালীন সময়ে এটা করা যাবে না। নওশাদ জানালো তার জানা মতে বিদেশেও এরকম হসপিটাল নেই যে অসম্ভবকে সম্ভবে পরিণত করবে। কথাটা শুনে শান্তর কলিজা কেঁপে উঠল। এদিকে আহানা রূপার সাথে বসে বাচ্চা নিয়ে গল্প করছে। মেজাজ বিগড়ে গেল শান্ত। রেগে রুম থেকে জ্যাকেটটা নিয়ে তার বাসার দিকে চলে গেল সে। গোটা একদিন হয়ে গেছে শান্ত আহানাকে একটি বার দেখতেও আসেনি। আজ অফিস বন্ধ বলে অফিসের বাহানায় ও আহানা তাকে দেখতে পারার সুযোগটা পেল না। অফিসের রুমে রং করছে, তাই আজ কাজ নেই। আহানা ভাবতেছে শান্ত হঠাৎ এমন কেন করছে। বলা নেই এই ক নেই, যোগাযোগ বন্ধ করে দিল। চিন্তায় থাকতে না পেরে আহানা বাসায় তালা দিয়ে শান্তর বাসার দিকে চলল। বাসায় এসে দেখলো পুরো বাসা ফাঁকা, শুধু শান্তর রুমে আলো জ্বলছে। শান্ত টিভি দেখছে কোলে বালিশ নিয়ে। আহানাকে দেখে এমন ভাব করলো যেন সে খুশিই হয়নি। কি ব্যাপার, আপনি আজ সারাদিন বাসা থেকে বের হননি কেন? আর ফোনও ধরলেন না। কেন ধরবো? তুমি থাকো তোমার বাবু নিয়ে, এমনি তো বাবু আসতে চলে যাবা, তাই আগে থেকে দূরত্ব রাখছে যাতে পরে কষ্ট না হয়। কথাগুলো শুনে আহানা চুপ করে দাঁড়িয়ে আছে। কি এমন করে দাঁড়িয়ে আছো কেন? যাও বাসায় গিয়ে কাঁথা সেলাই করো। আহানা মন খারাপ করে চলে গেল। শান্তর এবার নিজেরই খারাপ লাগছে, কিন্তু সে কি করবে? তার কাছে যে আহানা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। রাত 8টার দিকে শান্ত আহানার বাসায় আসলো। আহানা তার রুমে বিছানায় গুটিসুটি দিয়ে শুয়ে আছে। আহানা, কি? সরি। কেন? বকেছে তাই। কথাটা বলেই শান্ত আহানাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল ওর পাশে। আমি কি করব বলো? আমি তোমাকে হারাতে চাই না, প্লিজ ডিসিশন পাল্টাও। কখনোই না। শান্ত আর কি করবে? আহানাকে বোঝানোর সব টেকনিক অ্যাপ্লাই করে ফেলেছে, তাও লাভ হলো না। শেষে বাধ্য হয়ে আহানাকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়ল সে। রাত 9:45-এর দিকে আহানা উঠে রান্নাঘরে এসে শান্তর জন্য খাবার নিতেছে। আহানা উঠে যাওয়ার পরপরই শান্ত উঠে গেছিল। গাল ফুলিয়ে সোফায় বসে টিভি দেখছে। এখন দেখতে দেখতে কখন যে 6টা মাস হয়ে গেল বুঝাই গেল না। এখন আপাতত শান্তই অফিসে যায়, আহানা যায় না। তার ছুটি মাতৃত্বকালীন, একটু আগেই ছুটি পেয়েছে। প্রাইভেট কোম্পানি তো, যতদিন কাজ করবে না ততদিন বেতন পাবে না। শান্ত আর আহানা সেটাতেই রাজি হলো। শান্ত এখন সংসার চালায়, আহানা বাসায় থাকে সারাদিন। আজ মাসের 1 তারিখ। শান্ত আর আহানা রেডি হচ্ছে, মোহনগঞ্জ যাবে। বাবার করা আদেশ, আহানা 1 মাস মোহনগঞ্জ থাকবেই থাকবে। আহানা সেই শাড়িটা পরেছে যেটা শান্তর মা রেখে গেছিলেন আহানার জন্যে। আজ 6 মাস, তাই নিয়ম মাফিক সেটা পরেছে। আয়নার সামনে দাঁড়িয়ে পেটে হাত দিয়ে চেয়ে আছে সে।
শান্ত একটা পাঞ্জাবি পরে হাতে 2টা ট্রলি ব্যাগ নিয়ে সে কখন থেকে তাকিয়ে আছে দাদা দাদির বাসার দিকে। দাদি আহানাকে আয়াতুল কুরসি পরে ফু দিচ্ছেন, আরো অনেক দোয়া পরে ফু দিয়ে বললেন জলদি চলে আসতে, ঢাকার হসপিটাল ভালো, চিকিৎসাও ভালো। আহানা বলল ডাক্তার রোস্তম অপারেশন করবে এখানেই, তারাই জলদি চলে আসবে। শান্ত রাফির সাথে কথা বলে তার বাসায় ল্যাপটপে ওয়ার্ক ফ্রম হোম করবে এটা বলে সে আপাতত মানিয়েছে, আর যদি দরকার হয় তাহলে আহানাকে সাথে করে নিয়ে চলে আসবে ঢাকায়। বাবার কথা মতো 1 মাস থাকা কোনো মতেই সম্ভব না, কদিন থেকেই চলে আসতে হবে, নাহলে চাকরিটা যাবে। আর এখন শান্তর মাস্টার্স কমপ্লিট, সে এখন আহানার সাথে ঝগড়া লাগলেই বলে ঠিক করে কথা বলবো, আমি তোমার চেয়ে অধিক শিক্ষিত। আহানাও কিছু বলতে পারে না, মাঝে মাঝে মনে মনে ভাবে শান্তর থেকে বয়সে এত ছোট না হলেও হতো। এই এক পয়েন্টের জন্য আহানা ঝগড়ায় হেরে যায় বারবার। ট্রেনে বসে আহানা বাইরের দিকে তাকিয়ে পেটে হাত দিয়ে বলছে, আমার বাবু, আজ আমরা প্রথমবার তোমাকে নিয়ে তোমার দাদুর বাড়ি যাচ্ছি। তোমার কেমন লাগছে? আমি বলি, আপনি কি বলবেন? ওর কেমন লাগছে আপনি জানবেন কি করে? ওর ভাল লাগতেছে না, কারণ ওর বাবার অফিস বাদ দিয়ে যেতে হচ্ছে। এটা ওর কেন ভাল লাগবে? এখন থেকেই বাচ্চাকে নিজের সাইড করে নিচ্ছেন, স্টুপিড। তো কি সারাদিন ম্যামে করুক, তুমি চাও? ব্যবা করুক, সেটাও চাই না। হয়েছে, সে তার মতো হবে। খুশি? এখন চলেন, মোহনগঞ্জ এসে গেছে। শান্ত ট্রেন থেকে নেমে আহানার হাত ধরে ওকে নামালো। সকালে রওনা হয়, এখন বিকেল হতে চলল, অনেকটা সময় লেগে গেছে। একটা রিক্সা নিয়ে আহানাকে নিয়ে এবার সে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওমা, বাসার গেটে ফুল টুল দিয়ে সাজানো, গেটের সামনে সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে, সবার মুখে হাসি। অথচ আনুষ্ঠানিক বিয়ের আগের দিন ওরা যখন এসেছিল তখন বাবার ফুপু ছাড়া কেউ ছিল না, আর আজ কিনা পুরো ব্যাটালিয়ান। আহানা রিক্সা থেকে নেমে কিছুটা শখ খাওয়ার মতো দাঁড়িয়ে আছে। মিতু এসে জড়িয়ে ধরল আহানাকে। রেনু এসে আহানার ডান হাত ধরে ওকে ভিতরে নিয়ে সোফায় বসালো। আহানা তো রীতিমতো ভূত দেখার মতো করে মুখ করে আছে। শুধু সে না, শান্তরও মুখের ভাবগতি একই রকম। সবাই বদলে গেল কেন? ফুপু এসে আহানার কানের পিছনে টিকা লাগিয়ে দিলেন। রেনু একটা গয়নার সেট এনে সেগুলো আহানাকে পরানোয় ব্যস্ত হয়ে গেছে। শান্ত ফ্রিজ থেকে জুস নিয়ে খাচ্ছে আর সব কাণ্ড কারখানা দেখে যাচ্ছে। খালা মিষ্টির প্লেট নিয়ে যাওয়া ধরতে শান্তনাকে থামিয়ে জিজ্ঞাসা করলো সবাই এমন বদলে গেল কেন? আরে শান্ত বাবা, একটা বাচ্চা আসতে চলেছে, এটার চেয়ে বড় খুশির খবর আর কি হতে পারে? তাই বলে এত? আরে এখনো তো হয়নি বলে অল্প স্বল্প করছে, হলে তো সোনা দিয়ে মুড়িয়ে দিবে তোমার বউকে। তবে রেনু আপার এমন বদলে যাওয়াতে আমিও চমকেছি। হুট করে এত বছর পর এমন বদলালেন, এখন বিশ্বাস করতেই কষ্ট হয়। শায়ন কোথায়? সে তো তার বন্ধু বান্ধব নিয়ে পিকনিকে গেছে। ও যাক, ভালো। আহানাকে সাজিয়ে দিয়েছে সবাই। আহানা শান্তর দিকে অসহায়ের মতো চেয়ে আছে। ওমা, এবার আশেপাশে সবাই আহানাকে দেখতে আসছে এক এক করে। কি ঝামেলা! আহানার শরীর খারাপ করছে, এত জার্নি করে এসে এখন আবার সবার হ্যাঁতে হ্যাঁ মিলাতে হচ্ছে। পাশের বাসার চারু আন্টি বললেন আহানাকে এমন লাগছে কেন? বয়সে প্রবীণ হওয়ায় সবাই ওনার কথায় মনোযোগ দিলেন। উনি আহানার হাত পা চোখ সব দেখে বললেন, মায়ের দেখি শরীরে রক্ত কম। শান্ত কথা কাটিয়ে এসে বলল, হয়েছে সব বাদ, আমার বাচ্চার মাকে রেস্ট নিতে দাও। সে বিকেল থেকে সবাই খালে দেখিয়ে যাচ্ছ। বাচ্চা হলে তো মনে হয় 2 দিন ধরে দেখবা। আরে দেখবো না তো কি করব, গায়ের রং কেমন চকচক করতেছে, তুই দেখোস না শান্ত? শান্ত চোখ মেরে বলল, ও মা, আমার বউকে তো আমি দিনে 45 বার দেখি, এটা আবার বলতে হয় নাকি চারু আন্টি? ওরে বাপরে, 45 বার! শান্ত, যাও আহানাকে নিয়ে তোমার রুমে চলে যাও। ওকে বলো এসব চেঞ্জ করে হালকা পাতলা সুতির শাড়ি পরতে। এই সময়ে এত ভারী শাড়ি গয়নাগাটি পরা ভালো নয়। আচ্ছা মা। শান্ত আহানার হাত ধরে ওর রুমে নিয়ে গেল। আহানা একটা সাদা কালো শাড়ি পরে নিল, সব গয়না খুলে। শান্তর দিকে তাকিয়ে দেখলো শান্ত ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছে মনোযোগ দিয়ে। আহানা ওর পাশে এসে বসে ওর পাঞ্জাবির বোতাম লাগাতে লাগাতে বলল, তা মিস্টার অশান্ত, আজ কয়বার দেখলেন আমাকে? 34 বার। ওরে বাপরে, তার মানে আর 11 বার দেখবেন? জি। সব গুনে গুনে? হ্যাঁ, এখন যাও, টেবিলের উপর রাখা এক ঝুড়ি ফ্রুটস সব খেয়ে শেষ দাও। কি এত কেন? তোমার জন্য না, আমার বাবুর জন্য। আমি এত খেতে পারবো না। তাহলে আজ রাতে একাই ঘুমাও অন্ধকারে। আপনি
আপনি এমন করেন কেন? আপনার তো আর আমার মতন অবস্থা হয়নি, তাই এমন করতেছেন। হলে বুঝতেন। ল্যাপটপটা রেখে শান্ত একটা কুশন পাঞ্জাবির নিচে দিয়ে পেটে বসে প্রেগনেন্ট অ্যাক্টিং করতে করতে ঝুড়িটা নিয়ে বিছানায় আসলো। আহানা হাসতেছে মুখে হাত দিয়ে। কি দেখো, এখন সব ফল আমি খেতে পারবো। আহানা শান্তর চুল টেনে দিয়ে বলল, আপনি পুরোটাই পাগল। আর তুমি মহাপাগল, কেন? কারণ তুমি পুরোটাই পাগল। এমন ছেলেকে বিয়ে করেছ। আহানা হালকা হেসে শান্তর মুখের দিকে চেয়ে রইল। আচ্ছা, যদি ভয়টা সত্যি হয়ে যায়, আমার শান্ত কি করে থাকবে? সে কি বিয়ে করবে আবার ওর বাবার মতো? তখন আমার সন্তানকেও কি তার বাবার মতন অভালা অনাচার সহ্য করতে হবে তার সৎমার থেকে? আমার সন্তানকে আমি অনাথ করে দিব? আমার কাছে তো কোনো উপায় নেই। আমি অ্যাবর্শন করলেও তার সাথে অন্যায় করা হবে, আর না করলেও ভবিষ্যতে তার সাথে অন্যায় হবে। শান্ত ল্যাপটপের বাটনে টিপাটিপি করতে করতে আহানার দিকে তাকিয়ে দেখলো সে চুপ করে ফ্লোরের দিকে চেয়ে আছে। তার গাল বেয়ে একের পর এক অশ্রু বেয়ে বেয়ে নিচে গড়িয়ে চলে যাচ্ছে। শান্ত হাত থেকে ল্যাপটপটা রেখে আহানাকে বুকে টেনে নিল। সে জানে আহানা কেন কাঁদছে, তার হাতেও যে কিছু নেই। আহানা অ্যাবর্শন করাবে না, আর না করালে তার লাইফ রিস্ক। এখন তো 6 মাস শেষ হয়ে 7 মাসে পা রাখলো আহানা। এখন চাইলেও অ্যাবর্শন করানো যাবে না। আহানা, তুমি ভেবো না, তোমার কিছু হলে তোমার মিস্টার অশান্ত তোমার সাথে চলে যাবে। আর এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। বাচ্চা তার দাদার কাছে থাকবে। পরের দিন ভোরবেলায় শান্ত আহানাকে নিয়ে আশ্রমের দিকে চলল। বৃষ্টি এখন আর তেমন হয় না, রাস্তাঘাট পরিষ্কার। আহানা আর শান্ত এখানকার কৃষ্ণচূড়া গাছটার নিচে বসে আছে। শান্ত কৃষ্ণচূড়া ফুলের কলি থেকে খোসা নিয়ে আহানার হাতে নখ বানাচ্ছে, আর আহানা আশেপাশে তাকিয়ে দৃশ্য দেখে যাচ্ছে। খালি খেয়ে ধান নিয়ে যাওয়ার পর যে গোড়া থেকে যায় সেটাই আছে এখন। দূরের বড় রোডটায় রিক্সা, বাইক, অটো এসব চলছে, দেখা যায় সেসব। দেখো কি সুন্দর নখ বানিয়ে দিলাম তোমার। ওয়াও, ইটস লাইক রাক্ষসী। হ্যাঁ, আমার বউয়ের হাতে বড় নখ সুন্দর লাগছে। আহানা শান্তর মাথা থেকে একটা শুকনো পাতা সরিয়ে চুলে হাত বুলাতে বুলাতে বলল, আমাদের ভবিষ্যৎ কি শান্ত? শান্ত আরেক দিকে ফিরে বসে কয়েকটা কঙ্কর নিয়ে মাটির রাস্তায় ফেলতে ফেলতে বলল, সেটা তো তুমি জানো আহানা, আমায় কেন বলতেছ? তবে একটা কথা মাথায় রেখো, তোমার কিছু হলে আমি থাকবো না। এরপরেও তোমার কাছে দুটো অপশন ছিল, একটি সুন্দর জীবন আর একটি আপনজনকে হারানোর জীবন। তুমি দ্বিতীয়টা বেছে নিয়েছ। আর এবার কিসের ভবিষ্যৎ থাকবে? আহানা আকাশের দিকে তাকিয়ে বড় একটা নিঃশ্বাস ফেলে বলল, যদি দ্বিতীয় অপশনে আমি তোমাকে সুখের জীবন এনে দিতে পারি? আমার মা আমার হাত ধরে বলেছিল সেই রোগ থেকে সে উঠবে। আমার হাতে কিছু নেই শান্ত, যা হবে তা দেখা যাবে। আপনার জন্য যদি আমি থেকে থাকি, তাহলে এই ঝড় বৃষ্টি শেষ হয়ে একটা রংধনু ফুটে উঠবে। মিলিয়ে নিয়ে। সবসময় পজিটিভ হয় না আহানা, আমার সাথে আজ পর্যন্ত কোনো পজিটিভ হয়নি, সব নেগেটিভ। সবচেয়ে আপনজনকে হারিয়ে এখন আবার আরেক আপনজনকে হারাতে চলেছে। আমি ছেলে হয়েছি বলে কি এত এত কষ্ট সহ্য করার ক্ষমতা রাখি? আমার মনের ভেতরটা ঠিক তোমার মতো, আমারও আঘাত লাগে, বাট তুমি বুঝবে না। তোমার কাছে থাক। যাই হোক, এসব নিয়ে কিছু বলতে চাই না, সব তোমার কারণে হচ্ছে। তুমি খুশি থাকো। কথাগুলো বলেই শান্ত উঠে চলে গেল আশ্রমের দিকে। আহানা উঠে দাঁড়িয়ে চোখ মুছে বলল, আমি তো কদিন পরে চলেই যাব, তাহলে এই কদিন ভালোবাসবে না? কথাটা শুনে শান্ত থেমে গেল। আহানার দিকে পেছন ফিরে তাকানোর শক্তি তার নেই। হাঁটু গেড়ে সেই জায়গাতেই বসে গেল সে। 2 হাত দিয়ে মাথা ধরে এক চিৎকার দিল। আহানা তার জায়গায় দাঁড়িয়ে কাঁদছে। শান্ত কাঁদতেছে, কাঁদতে কাঁদতে বলল, আহানা, আমি তোমাকে কোথাও যেতে দেব না। তুমি আমার অশান্ত হয়ে আমার কাছেই থাকবে। আহানা আস্তে আস্তে শান্তর পাশে এসে দাঁড়ালো। শান্ত হাত ধরে ওকে উঠতে বলল। দুজনে এবার আশ্রমে এসেছে। শান্ত তার মায়ের কবর দেখছে, আর আহানা ডোবাটার কাছে এসে পেটে হাত দিয়ে বলল, বাবু জানো, তোমার মাকে এই ডোবাটাই তোমার নানা নানু রেখে গিয়েছিল। কিন্তু আমি এমন করব না তোমার সাথে। আমি তোমাকে বাঁচানোর জন্য সবটা করব, করতেছিও। ভয় পাবা না একদম। তুমি একজন স্ট্রং মায়ের স্ট্রং সন্তান হবে, স্বাধীন হবে, নিজের খরচ নিজেই চালাবে বড় হয়ে। ততদিন তোমার বাবা তোমার খেয়াল রাখবে। যদি মাও থাকে, তাহলে মাও খুব খেয়াল রাখবে তোমার। টেনশন নেবে না, কেমন? আহানা, চলো যাই। সকাল 9টা বেজে গেছে, সবাই নাস্তা নিয়ে বসে আছে, হয়তো ওয়েট করতেছে মনে হয়। আর হ্যাঁ, তোমাকে একটা কথাই তো বলতে ভুলে গেছিলাম। কি? নওশাদ ফোন করেছিল, রূপা নাকি সেন্সলেস হয়ে গিয়েছিল। ওকে হসপিটালে নিয়ে গেছে এখন। সে কি? কি হয়েছে ওর? ঠিক আছে তো?
হুম, ঠিক আছে। খুশির খবর আছে, কি? রূপা প্রেগনেন্ট। আলহামদুলিল্লাহ, এটা তো খুশির খবর। আমার বেষ্টু মা হতে চলেছে, আমি অনেক খুশি। শান্ত আহানার হাত ধরে হাঁটতে লাগলো। সব ঠিকঠাক থাকলে আমাদের বাবুর সাথে নওশাদ রূপার বাবুর বিয়ে দিব, দেখো। তারপর আমি আর নওশাদ হব বেআইন। হ্যাঁ, আচ্ছা দিয়েন। বাসায় ফিরে আহানা সবার সাথে নাস্তা করতে বসলো। ফুপু কোথা থেকে এসে আহানার হাতে তাবিজ লাগিয়ে দিলেন। মূলত শান্তর কথায় তিনি এই তাবিজটার ব্যবস্থা করেছেন। শান্ত কিছুই বাদ রাখছে না যেটা দিয়ে সে আহানাকে সেভ করতে পারে। প্রতিদিন প্রতিটা মুহূর্ত আহানাকে হারিয়ে ফেলার ভয় তাকে শান্তিতে দাঁড়াতে বসতে দেয় না। সকালের নাস্তা সেরে আহানা শান্ত রুমে এসে জানালার ধারে বসে আছে। মাথা ধরে আছে সেই কখন থেকে। শান্তকে কিছু বললেই ভেবে নিবে সব শেষ হতে যাচ্ছে। এমনিতেও প্রচুর টেনশনে থাকে আজকাল। মোহনগঞ্জ 10-12 দিনের মতো থেকে শান্ত আর আহানা ঢাকায় ফিরে আসলো। সকাল থেকে দাদি পায়ে ব্যথা উপেক্ষা করে কয়েকবার আহানাকে দেখে গেছেন। শান্ত অফিসে গেছে রূপা, তাই আহানার কাছে এসে থাকছে। ও প্রেগনেন্ট হলো কয়েকদিন আগে, আর ওর বাবা মা যখন শুনলো তারা বিয়ে করার জন্য মিথ্যা বলেছিল যে রূপা প্রেগনেন্ট, এটার জন্য তেমন বকা দেয়নি তারা। আহানা শুনে বেশ খুশি হলো। ও তো ভাবছে যেদিন তারা সত্যিটা জানবে সেদিন বিরাট বড় একটা ঝগড়া হবে। রূপা রান্না করবে আজ, কিছু কিছু শিখেছে, যেমন আলুর ভর্তা, ডাল, ডিম ভাজি এসব। কিন্তু অলি এসে বলল দাদি বলেছেন আজ তিনি খাবার পাঠাবেন, রূপা যেন রান্না না করে। রূপাও প্রেগনেন্ট এটা তিনি জানতে পেরে আজ ওদের জন্য রান্না করছেন। নওশাদ একটা প্রাইভেট ব্যাংকে জব পেয়েছে ব্যাংকারের, তাই রূপার বাবা রূপাকে নওশাদদের বাসায় থাকার অনুমতি দিয়েছেন এখন। শান্ত 2বার ফোন করে আহানার খোঁজ খবর নিয়েছে। দাদি অলিকে দিয়ে খাবারের বক্স উপরে পাঠিয়ে দিয়েছেন। আহানা আর রূপা খেয়ে দিয়ে এখন দুজন মিলে ঘুমাচ্ছে। দুজনাই স্বস্তি পেল তাদের সুস্থ সবল দেখে। দেখতে দেখতে সেই যন্ত্রণার সময়টা এসেই পড়ল। অ্যাবর্শন, মৃত্যু, কোইন্সিডেন্স এসব নিয়ে ভাবতে ভাবতে 9টা মাস কেটে গেছে, কখনই বোঝাই যায়নি। শান্ত এক পলকের জন্য আহানাকে চোখের বাইরে করছে না। তার চোখে পানি এসে এসে ভর্তি হয়ে যাচ্ছে বারবার। আহানাকে বুঝতে দিচ্ছে না সে কতটা কষ্ট হচ্ছে আজ সকাল থেকে। অবশ্য আহানা নিজেরই ভয় করছে, তবে সে তার নিজেকে নিয়ে না, তার বাচ্চাকে নিয়ে চিন্তিত। শান্ত 3-4 জন লোক রেডি করেছে, তারা এমার্জেন্সি আহানাকে রক্ত দিবে। ডাক্তার বলেছেন বিকালের দিকে হসপিটালে যেতে। কিন্তু আহানা সকাল 10টা থেকে শরীর খারাপ শুরু হয়ে গেছে। পেটের অসহ্যকর যন্ত্রণায় কাতরাচ্ছে সে। শান্তর হাত মুঠো করে ধরে এপাশ ওপাশ করছে শুধু, আর বড় করে শ্বাস নিচ্ছে। শান্ত দেরি না করে ওকে নিয়ে সেই মুহূর্তেই হসপিটালে চলে আসলো। বেডে ওকে শুইয়ে দিয়ে ডাক্তার রুস্তমকে আসতে বলল সে। সমস্যাটা অবশেষে দাঁড়িয়েই পড়ল, আর তা হলো বাচ্চা বের করার এখনো কিছু করেনি কেউ, অথচ এখন থেকেই ব্লিডিং শুরু। শান্ত ঘেমে একাকার, শুধু চিৎকার করে বলছে আমার কিচ্ছু লাগবে না, আমার আহানাকে লাগবে। আপনি ওসব বাদ দিয়ে আহানাকে বাঁচান। আহানা কাঁপতে কাঁপতে বলল, শান্ত, এইসব আপনি কি বলতেছেন? একদম এসব বলবেন না, আমার বাচ্চার কিচ্ছু হবে না। কথা বলতে বলতে আহানা জ্ঞান হারিয়ে ফেলল। ডাক্তার রুস্তম আরও একজন ডাক্তার ডেকে আনলেন। নার্স প্রয়োজনের তুলনায় বেশি আনলেন। ওনার সেন্স আনাতে হবে। এই অবস্থায় সিজার করানো যাবে না কোনো মতেই। এমনিতেও এত ব্লিডিং হচ্ছে, সিজার করলে ক্ষতি হয়ে যাবে। শান্ত বাইরে দাঁড়িয়ে ছটফট করছে, তাকে ঢুকতে দিচ্ছে না কেউ। নওশাদ, রূপাও এসে গেছে। বাবা আর বাকিরা মোহনগঞ্জ থেকে রওনা দিয়েছে ঢাকার উদ্দেশ্যে। আহানার জ্ঞান ফিরানোর ট্রাই করছে নার্সরা মিলে। আহানা চোখ খুলল প্রায় 15-16 মিনিট পর। চোখ খুলে হাত বাড়িয়ে দরজার দিকে দেখিয়ে বলল, শান্তকে আসতে দিন। রুস্তম নার্সকে ইশারা করলো। নার্স গিয়ে দরজা খুলে শান্তকে ডাকলো। আহানা ডাকতেছে আপনাকে, ভেতরে আসুন। শান্ত সাথে সাথে রুমে ঢুকে গেল। পাশে এসে আহানার হাত ধরে নিচে বসে ওর কাছে মুখ নিয়ে ওর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কিচ্ছু হবে না তোমার আহানা, আমি তোমাকে বাঁচাবো, সাহস রাখো। শান্ত, আমি বাঁচবো না, আপনি বাচ্চাকে বাঁচান। শান্ত কথা বলতে পারছে না, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না তার। সবাই এখন এমন একটা সিচুয়েশনে আছে, না পারছে রক্ত দিতে, না পারছে ডেলিভারি শুরু করতে। আমি আগেই বলেছিলাম এমন রিস্ক নিবেন না। এখন আমি ঠিক করে বলতেও পারবো না আদৌ আমি কাকে বাঁচাতে পারবো। আহানা শান্তর হাত খামচে ধরে আরেক হাত দিয়ে শান্তর মাথা ধরল। শান্ত, আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনার মতোই, তেমন বাচ্চাটাকেও বাসি। সে তো আপনারই অংশ, আমি তাকে মরতে দিতে পারি না, তার খেয়াল রাখবেন। একটা ভালো মা আনবেন তার জন্য, সবসময় তার চোখের দিকে তাকাবেন, সে ভালো আছে কিনা খারাপ ঠিক বুঝতে পারবেন। তাকে একা থাকতে দিবেন না শান্ত। আহানা প্লিজ, এসব বলা বন্ধ করো। ডাক্তার, আপনারা কিছু করছেন না কেন?
আমার আনাকে বাঁচান, আর কোনো দিকে কনসেন্ট্রেট করবেন না। আপনি রক্তের ব্যবস্থা করুন, আমরা আমাদের মতো কাজ চালু করছি। শান্ত চোখ মুছে আহানার দিকে তাকিয়ে ওর কপালে চুমু দিয়ে বেরিয়ে গেল। আহানা শান্তকে ঝাপসা দেখছে। কালো জ্যাকেট পরা ছেলেটা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে রুম থেকে। আর কখনো কি ওকে আবারও দেখার সুযোগটা হবে? আহানা চোখ মুছে বড় বড় একটা শ্বাস নিল। তারপর রুস্তমের দিকে চেয়ে বলল, আমি কি বলি শুনুন না, আপনার বাচ্চাকে বাঁচান। আমাকে আজ বাঁচালে আমি খালনায় বসে এমনিতেই মরে যাব। এটা খুব ভালো করে জানেন আপনি। ডক্টর রুস্তম যে মরে যাবে তার জন্য একটা নিষ্পাপ বাচ্চাকে মেরে কি উপকার হবে? সে আমার বাচ্চা, এটাই আমার জীবন। আমার অধিকার সবচেয়ে বেশি এইসব ব্যাপারে ডিসিশন নেওয়ার। আপনি আমার কথা ভাবা বাদ দিয়ে আমার বাচ্চাকে বাঁচান। আমার শরীর থেকে সব রক্ত চলে যাচ্ছে। 8-9 ঘন্টা ধরে এক ব্যাগ দিলে আপনার কি মনে হয় আমি বাঁচবো না? তাহলে এই অনিশ্চিত জীবনের উপর নির্ভর করে আপনি আমার সন্তানকে মারতে পারেন না। আপনি আমার সন্তানকে বাঁচান। এখন সিজার করতে হলে করেন, তাকে ঠিক মতন এই দুনিয়াতে নিয়ে আসেন। আমারটা ভাবতে হবে না আপনাকে। শান্তর কথা শুনবেন না। সে জানে না আমাকে বাঁচালেও আমি 2-1 দিনে ঠিকই মরে যাব। তাহলে কেন আমার সাথে করে আমার বাচ্চাকে মেরে দিতে যাব? তা হয় না। আগে বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করুন। ঠিক আছে রুদ্র, সিজার করার ব্যবস্থা করো জলদি। আহানা হাতের দিকে তাকালো। শান্ত দেওয়ার সেই চুড়ি যেটা শান্ত ওকে ওর জন্মদিনে দিয়েছিল। হাতটাকে বুকে ধরে সে আরেক দিকে ফিরে গেল। শান্ত রক্তের ব্যাগ নিয়ে ছুটে এসেছে। ডাক্তার বললেন সিজার করবেন। 10 মিনিট আগে সিজারের কাজ আরম্ভ হয়ে গেছে। শান্ত চিৎকার করে রুমে ঢুকতে যেতেই নওশাদ আর বাকিরা মিলে ওকে আটকালো। আহানা, এটা তুমি কি করলে? তুমি আমার কথা রাখলে না আহানা। আমি বাঁচবো না আহানা। নওশাদ রূপাও কাঁদছে। শান্তকে সামলানো কঠিন হয়ে যাচ্ছে। শান্ত চিৎকার করে শুধু একটা নামিয়ে নিচ্ছে, সেটা হলো আহানা। আহানার কানে আওয়াজ যাবে না, কারণ তাকে অবসর ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়ে গেছে। আমি শাহরিয়ার শান্ত। আজ আগস্ট 6 তারিখ 2020 সাল। বিয়ে করতেছি। এরপর থেকে আমি ওর লাইফে দখল দিব না, স্বামীর অধিকার ফলাবো না, ওকে স্বাধীনভাবে চলাফেরা করতে দেব। এই বিয়ে শুধু নামে বিয়ে হবে। আমি শাহরিয়ার শান্ত। সো কিউট তো। আরিয়ান, দেখে তো আমি কি পেয়েছি। আরিয়ান বাথরুম থেকে বেরিয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে এসে হিয়ার হাত থেকে ফটো ফ্রেমটা নিয়ে চেয়ে রইল। তারপর হেসে দিয়ে বলল, দারুণ সত্য তো। তারপর ফটো ফ্রেমে বাধাই করা। কোথায় তুমি? আর আমি খাটের তলায় পরিষ্কার করতে গিয়ে পেলাম। শর্তটা দেখে এত হাসি পেল, সাথে ইন্টারেস্টিং লাগলো। আচ্ছা আরিয়ান, এটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করলে কেমন হয়? আজকে আমাদের চ্যানেলে যে শো আছে সেটাতে এটা পেশ করা যায় না? বেস্ট হবে। তবে এটা কারা লিখছে বা কার সেটা তো আমরা জানি না। তুমি শোতে কি বলবে সব তো উল্লেখ করতে হবে। স্পেশালি যে লিখেছে তার নাম আর যে সই করেছে তার নাম। এখানে শর্ততে সাইন করেছে সে নিশ্চয়ই মেয়েটার হাজবেন্ড। তার নাম শাহরিয়ার শান্ত। কে লিখছে তার নাম কি? তার নাম তো জানা দরকার, কারণ শাহরিয়ার শান্ত যাকে বিয়ে করবে বলেছে সেই নামটাতে আর পুরা ফ্রেমে রং জাতীয় কিছু একটা পড়ে আছে, তাই নামটা একটু বুঝে যাচ্ছে না। আমি অনেক কষ্টে ফ্রেমটার লেখাগুলো বুঝলাম। রং পড়লো তো পড়লো, একেবারে মেয়েটার নাম দুবার লেখা ছিল সেই নামের উপরেই পড়তে গেল। প্রতিবেদন তো একজনের নামে হবে না, তার উপর আমরা তো জানি না তারা শর্ত কেন লিখেছে, তারা এখন কেমন আছে, শর্ত ভেঙেছে কিনা বা শর্তটার ফ্রেমে বাধাই করলো যখন, তার মানে তাদের মধ্যে এখনো ভালোবাসা ঢুকে গেছে। ইস কি জোস! আমার মন চাচ্ছে সব তথ্য বের করতে। যে হিয়া ম্যাডাম রিপোর্টার থেকে এবার ডিরেক্টর হবেন নাকি? রাখো তুমি, নিশ্চয় আমাদের আগে এরা ওই বাসায় থাকতো, যাওয়ার আগে রেখে গেছে হয়তো। আমি খবর নিয়ে আসতেছি। আরে হিয়া দাঁড়াও, কফি বানিয়ে দিয়ে যাও। হিয়া বের হতে হতে বলল, জান তুমি কফি বানালে আমার জন্য বানাও। আরিয়ান মুখ বাঁকা করে কফি বানাতে গেল। হিয়া মালিকের বাসায় গিয়ে দেখলো ওনারা বাসায় নেই, তালা ঝুলছে। মন খারাপ করে বাসায় ঢুকতে যেতেই হিয়ার মনে পড়ল সামনের ইউনিটের ওরা তো কিছু হলেও জানতে পারে। জলদি গিয়ে কলিং বাজালো সে। একজন গোলগাল চেহারার লোক দরজা খুললেন। তার পেট 1 কিলোমিটার জুড়ে। হিয়া দাঁত কিলিয়ে ওনার ভুঁড়ি থেকে চোখ উঠিয়ে বলল, ভাইয়া আপনি কি বলতে পারেন আমাদের আগে এই ফ্ল্যাটে কে ছিল? লোকটা হাতে থাকা চিকেন ফ্রাই খেতে খেতে বলল, 4 জন টিচার থাকতো। পাশেই একটা স্কুল আছে, সেখানে টিচার ছিল তারা। এখানে ম্যাচের মতো থাকতো, বেশি থাকেনি, 2 মাসের মতো ছিল। হিয়া মন খারাপ করে চলে যেতে নিতেই আবারও ফেরত আসলো। আচ্ছা ভাইয়া,
তাদের আগে কে ছিল জানেন? না, সেটা তো বলতে পারবো না, কারণ আমি যখন এসেছি তখন এই ফ্ল্যাট ছিল খালি। তার কয়েক মাস বাদে টিচারগুলো থাকতে এসেছিল। ও আচ্ছা, আমাকে ওই টিচারগুলোর মধ্যে কারো নাম্বার দিতে পারবেন? হ্যাঁ, একজনের নাম্বার দিতে পারবো। সে আমার ছেলেকে টিউশনি করাতো। নাম হলো রাকিব। ওয়েট, নাম্বার দিচ্ছি। লোকটা হাতে থাকা চিকেন ফ্রাই শেষ করে ডাইনিং থেকে আরেকটা চিকেন ফ্রাই নিয়ে রুমের ভেতর চলে গেলেন। ফোন এনে ঘেটে ঘেটে নাম্বার বের করে দিলেন হিয়াকে। হিয়ার সাথে সাথে সেই নাম্বারে কল করলো, রিসিভ করলো না কেউ। গাল ফুলিয়ে বাসায় এসে সোফায় বসলো সে। আরিয়ান ওকে কফি দিয়ে ওর পাশে বসে টিভি নিয়ে বসলো। কিছুক্ষণ বাদে সেই নাম্বার থেকে কল আসলো। হিয়া খুশিতে এক চিৎকার দিয়ে রিসিভ করলো সাথে সাথে। এমন জোরে চিৎকার করলো যে আরিয়ানের মুখ থেকে পুরুত করে কফি ফেলেই দিল। হ্যালো হ্যালো, হাই, আপনি কিছুক্ষণ আগে আমাকে কল করেছিলেন? আপনি কি রাকিব? জি, কি হয়েছে? আপনি কি শাহরিয়ার শান্তকে চেনেন? আমি তো অনেক শান্তকে চিনি, তবে শাহরিয়ার শান্তকে চিনি না। কেন বলুন তো? ও, আপনি যে গুলশানের খিচুড়ি মিচুড়ি নিবাসের 4র্থ তলায় থাকতেন, তার আগে এখানে কারা ছিল সে ব্যাপারে কিছু জানেন? না তো, আমি ওখানে যাওয়ার আগে ফ্ল্যাটটা খালি ছিল। ও আচ্ছা, আপনি কি কোনো ফটো ফ্রেম পেয়েছিলেন ওই ফ্ল্যাটে? আসলে আমরা 4টা খাট এনে রেখেছি। ব্যাস, প্রত্যেকদিন কাজ করে এসে সেই খাটে শুয়ে পড়তাম। রুমে আর কি আছে না কি আছে সে ব্যাপারে জানতাম। ও ফাইন, থ্যাংক ইউ। হিয়া, মন খারাপ করিও না তো। এক কাজ করো, তুমি এই ফ্রেমটা নিয়ে শোতে লাইভ হও। শাহরিয়া শান্ত যেখানেই থাকুক, দেখতে পেলে কল করবে নিশ্চয়ই। বাট যদি শো এর টাইমে সে টিভি না দেখে? ভাগ্যে থাকলে তার সাথে আমাদের মিট হবে না। আমার শুধু জানতে ইচ্ছা করে এত কিউট একটা শর্ট লেখা মেয়েটার নাম কি? তবে এটা বলতে পারি, ছেলেটা মেয়েটাকে খুব ভালোবাসে। তা না হলে তাকে না ছোঁয়াই সত্যি সাইন তো করলো, আবার এটাও মানলো যে সে তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। মেয়েটা ওকে ভালোবাসে, তা না হলে লাস্টের শর্তটা দিত না। সেটাই। আচ্ছা, রেডি হয়ে নাও, অফিস যেতে হবে আমাদের। তুমি কি শোটা ঠিকভাবে করতে পারবে? পারবো, অবশ্যই। আমি এই দুজনকে খুঁজে বের করবই। পাগলি বউ আমার। দুজনে রেডি হয়ে অফিসে আসলো। হিয়া ছটফট করছে কখন সে শোটা শুরু করবে। অবশেষে অনেক প্রতীক্ষার পর শো এর টাইম হলো। হিয়া একটা টপস পরেছে, সাথে জিন্স। টপসের উপর ওড়না গলায় পেঁচিয়ে সে রুমে ঢুকেছে, হাতে তার ফ্রেমটি। অফিসের বসের অনুমতি নিয়ে সে আজই শোটা করবে। সিটে বসে মুখে হাসি ফুটালো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। আজ আমি একটা কাপলের প্রেম কাহিনী নিয়ে আলোচনা করব। পুরো শোটাই থাকবে একটা ইন্টারেস্টিং থিম। তার মধ্যে নায়কের নাম হলো শাহরিয়ার শান্ত। একটা 6 বছরের বাচ্চা ছেলে সোফায় বসে বসে শোটা দেখছে। তার ডান হাতে কোকাকোলার, বাম হাতে পটেটো ক্র্যাকার্স। শাহরিয়ার শান্ত নামটা শুনে সাউন্ড বাড়িয়ে নড়ে চড়ে বসে ইয়া বড় এক চিৎকার দিল। আব্বু! কি হয়েছে? কি হয়েছে? ব্যথা পেয়েছো? আহান তো পড়ে গেছো? কোথায় লেগেছে? ঝাল লাগছে? পানি খাবে? আরে না আব্বু, বলো তো। দিবা, টিভিতে দেখো তোমার নাম বললো। উফ, তাই বলে এত জোরে চিৎকার করবা? শতান ছেলে কোথাকার। কই কি বলছে? বলছে শাহরিয়ার শান্তর প্রেম কাহিনী বলবে। কি? শোনো, বাংলাদেশে বহু শাহরিয়ার শান্ত আছে, শুধু আমি না। কথাটা বলে শান্ত চলে যেতে নিতেই থেমে গেল একটা লাইন শুনে। চমকে টিভির দিকে তাকালো সে। হিয়ার হাতে সেই ফটো ফ্রেমটা এক দেখাতে চিনে ফেলেছে সে। হিয়া শর্তটা পড়ে বলছে। শান্তর চোখে পানি এসে গেল। আহান্তর পাশে সোফায় বসে রিমোট নিয়ে সাউন্ড বাড়িয়ে দিল সে। একটাই আফসোস, কাহিনীতে নায়িকার নামটা স্পষ্ট নয় বলে আমি আপনাদের নায়িকার নামটা বলতে পারতেছি না। তবে শাহরিয়ার শান্ত, আপনি যদি এই শোটা এখন এই মুহূর্তে দেখতেছেন, তাহলে প্লিজ কল করুন 167890 নাম্বারে। আমরা আপনাকে আর আপনার ওয়াইফের সাথে পরিচিত হতে চাই। আপনার ওয়াইফের নাম জানতে চাই। শান্ত হেসে পাশে তাকিয়ে দেখলো আহান্ত ফোন নিয়ে দাঁত কেলিয়ে চেয়ে আছে ওর দিকে। শান্ত ফোন হাতে নিল কল করার জন্য। তার আগেই হিয়ার শোতে অন্য একজনের কল আসলো। শান্ত ফোন হাতে নিয়ে চেয়ে রইল টিভির দিকে। হ্যালো, শাহরিয়ার শান্ত, আপনি কি শান্ত বলতেছেন? না, আমি তার স্ত্রী আহানা ইয়াসমিন বলতেছি। ওয়াও, আপনি এখন কোথায়? আপনি কি আমাদের শো দেখতেছিলেন? আপনি কি এখন আমাদের শোতে আসতে পারবেন? আপু দেখছো, আম্মু টাইম পায় না বলে আমাকে নিয়ে পার্কে ঘুরতে যায় না, আর এখন এই শো দেখতেছিল, আবার এখন কোথাও বলতেছে। শান্ত মুখে হাত দিয়ে হাসছে। হাসি থামিয়ে আহান্তকে নিয়ে বাসা লক করে বেরিয়ে গেল সে। আচ্ছা, আমি আপনাদের শোতে আসতেছি। শান্ত আহান্তকে নিয়ে সেই শোতে আসলো। হিয়া তো লাফাচ্ছে শান্তকে দেখে। এ বুঝি আপনার আর আহানার ছেলে?
হ্যাঁ। আচ্ছা আহানা কই তাহলে, আপনার সাথে আসলো না? আহানা ওর চাকরিতে, সে একজন প্রাইমারি স্কুলের টিচার। এখন সে স্কুলে, তাই সেখান থেকে আসতে দেরি হচ্ছে। আমাদের শোটা মেবি টিচার্স রুমে থেকে টিভিতে দেখতেছিল। আর আপনি কি জব করেন? আমি তো সেই স্কুলের হেডমাস্টার। আসলে আমরা যত দূরে থাকার চিন্তা করি না কেন, শুরু থেকে আল্লাহ আমাদের একসাথে রেখেছে, আর এখন আমরা একসাথে। আমার ছেলে আজ বাসায় একা বলে আমি আজ তাড়াতাড়ি বাসায় ফিরে এসেছিলাম। এক্সকিউজ মি, আমি কি আসতে পারি? আহানা। জি। হিয়া দৌড়ে এসে আহানাকে জড়িয়ে ধরল। আই এম সো হ্যাপি, আমি তোমাকে আর তোমার পুরো পরিবারকে দেখতে পেলাম। আমি এটা চিন্তাও করতে পারিনি তোমাদের আমি খুঁজে পাবো। আপনি ফ্রেমটা কই পেলেন? সেটা বড় কাহিনী, আগে এটা বলো তোমরা কি গুলশনের কিচির মিচির নিবাসে থাকতে আগে? হ্যাঁ, কয়েক মাস আগে আমরা নতুন বাসা নিয়েছি, তাই ওই ফ্ল্যাট বিক্রি করে চলে এসেছিলাম। এই ফ্রেমটা সেখানে রয়ে গেছিল, আমি আজ পেলাম। এটার মধ্যে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক খুঁজেছি এটা। কথাটা বলেই আহানা ফ্রেমটা হাত দিয়ে মুছল। এত রং পড়লো কেন এটায়? আমি তোমার নামটা জানার জন্য জাস্ট পাগল হয়ে গেছিলাম। এই যে পুচকু আছে না, সেই ছোট্ট থেকে রং দিয়ে আঁকিবুকি করে, বড় হয়ে আর্টিস্ট হবেন। একদিন আঁকিবুকি করতে গিয়ে আমাদের এতদিনের স্মৃতির উপর রং ঢেলে দিয়েছিলেন। কি পুচকু, এত দুষ্ট কেন তুমি? আরে ওর জন্যই আজ আমরা আমাদের এই স্মৃতি আবার ব্যাক পেয়েছি। শোটাও নিজে দেখতেছিল। তাহলে তো তোমাকে গিফট স্বরূপ কিছু দিতে হবে। কি নেবা বলো আহান্ত? আমি বেশি গিফট চাই না, জাস্ট চিপস, চকলেট, কোক এগুলো দিলেই আই এম ডান। শান্ত হেসে ওর গাল টেনে দিল। হিয়া আর আরিয়ান সাথে ভালো কিছু সময় কাটিয়ে তিনজনে বাসায় ফিরে আসলো। আহানা জানলার পাশে চেয়ারে বসে টেবিলে রাখা পরীক্ষার খাতা চেক করে যাচ্ছে, ক্লাস 1-এর খাতা। শান্ত ফ্রেমটা নিয়ে বসে আছে আর মাঝে মাঝে টিভির দিকে তাকাচ্ছে, আর আহান্ত বই খাতা নিয়ে বড় বড় চোখ করে লেখাগুলো রেখে দৃশ্যগুলো দেখে যাচ্ছে। ল্যান্ডলাইনে ফোন বাজতেছে। আহান্তর কানে আওয়াজ আসতেই 1 সেকেন্ডও দেরি না করে ফোন ধরলো। হ্যালো, আসসালামু আলাইকুম। কে কে কল করেছে? নাম বলো। আমি শাহরিয়ার আহান্ত বলছি। তোমার পুরো নাম বলতে হবে না আহান্ত। মায়েশা, তোমাকে না বললাম আমাকে হান্ত বলবা না? আমার নাম আহান্ত। আঙ্কেলের নাম শান্ত, তোমার নামে আরেক অক্ষর বাড়িয়েছে কেন সেটাই বুঝতে পারছি না। এত বলার মুড নেই আমার, আমি হান্তই বলবো। শোনো হান্ত, শান্ত পাপা 2 আর আহানা মাম্মাম 2 কে ফোন দাও, আমার মাম্মাম কথা বলবে। আচ্ছা দিচ্ছি। আম্মু, রূপা মামুনির ফোন। আসতাছি। হ্যালো রূপা, বল। আমরা কাল যে পিকনিকে যাব সব রেডি করছিস তো? কাল শুক্রবারে তোকে আর শান্ত ভাইয়াকে ফ্রি পাবো, আবার কবে পাবো কে জানে। হ্যাঁ রেডি আমরা, কাল সকাল সকাল এসে পড়িস তোরা। আহানা ফোন রেখে আহান্তের দিকে তাকিয়ে চোখ রাঙালে সে চলে গেল পড়তে। আহানা রুমে এসে আবারও কাজ করতে বসলো, তবে এখন মন বসতেছে না। শান্ত ফ্রেমটা ল্যাম্পশেড এর টেবিলে সাজিয়ে রেখে আহানার কাছে এসে গলা জড়িয়ে ধরলো। আমি তো ভুলেই গেছিলাম। দুজনে মিলে রেডি হয়ে আহান্তকে নিয়ে হসপিটালে আসলো। আহানার রক্তের পয়েন্ট চেক করে ডাক্তার রুস্তম হাসলেন, মুখ তুলে বললেন, এখন সব ঠিক আছে। আমি বলেছিলাম কোর্সটা শেষ হলে আপনার শরীরে নিজ থেকে রক্ত উৎপন্ন হবে, আর বাড়তি রক্ত দিতে হবে না। আমি খুব খুশি আমি একজনকে সুস্থ করতে পেরেছি। আজও আমার সেদিনের কথা মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে। 6টা বছর হয়ে গেছে। সেদিন আহান্তকে দুনিয়ায় আনার পর আমরা সবাই ভেবে বসেছিলাম আহানা মারা গেছে। পরে ওর নাড়ি চেক করে আমার বুক কেঁপে উঠল। সচল দেখে আমরা সবাই মিলে আহানাকে সেদিন আল্লাহর রহমতে বাঁচিয়ে নিয়েছিলাম। শরীরে রক্ত এত কম ছিল আহানার, আমরা মাথায় বিশাল ভারী টেনশন নিয়ে আহানার চিকিৎসা করেছিলাম। আমাদের ভয় হয়েছিল শুধু এই ভেবে যে শেষ মুহূর্তে কিছু হয়ে না যায়। আর শান্ত, আহান্তকে আপনার হাতে দিতেই আপনি ওর মুখের দিকেও তাকাননি। আহান্তকে নওশাদের হাতে দিয়ে আপনি আহানা আহানা বলে শুধু চিৎকার করে যাচ্ছিলেন। আহানা চোখ খুলেছে ঠিক পরের দিন সকালে। তার বাচ্চাকে মায়ের থেকে আলাদা রাখতে হয়েছিল বলে আহান্তকেও ট্রিটমেন্ট দিয়ে রেখেছিলাম সেদিন। শান্ত আহান্তকে কোলে নিয়েছে ঠিক তখন যখন আমরা ওকে জানিয়েছি আহানা এখনো বেঁচে আছে।
এরকম মিরাকল খুব কম হয়। অনেক অনেক দোয়ার ফলেই হয়তো এটা সম্ভব হয়েছে সেদিন। আহানা চোখ খুলে সেদিন সবার আগে তার আহান্তকে খুঁজেছে। তারপর কাঁদতে কাঁদতে বলেছে, শান্ত, আমি পেরেছি। সত্যি রেকর্ড করে রাখা উচিত ছিল আমাদের। এখন তো কোর্স করানো হয়ে গেছে, অনেক বছরও কেটে গেছে। আহান্তর বয়স এখন 6 বছর চলে। এখন আপনারা 100% সিউরিটি নিয়ে আবারও বাবা মা হন, কোনো সমস্যা হবে না। আহানা শান্তর দিকে তাকিয়ে মুচকি হাসলো। পরের দিন সবাই মিলে একটা পিকনিক রিসোর্টে আসলো। আহানার শান্ত একটা গাছের সাথে লাগানো সিটে পা দুলিয়ে বসে কথা বলছে। রূপার নওশাদ হাঁটছে দূরের একটা চিকন রাস্তায়, আর আহান্ত আর মাইশা গোল হয়ে বসে আছে একটা কার্পেটের উপর। কার্পেটটা ঘাসের উপর। মাইশা একটা বার্গার খেতে খেতে হঠাৎ ঠাস করে আহান্তর গালে চড় বসিয়ে দিল। আহান্ত গালে হাত দিয়ে চেয়ে আছে বোকার মতো। তারপর গাল ফুলিয়ে ভ্রু কুচকিয়ে মাইশার চুল টেনে দিয়ে বলল, মারলা কেন? তুমি একা একাই একটা গোটা ক্যাডবেরি বাবলি শেষ দিচ্ছ, আমাকে একটুখানিও দিচ্ছ না? তাই বলে চর মারবা? তোমার পুতুলের বিয়ে কি করে হয় আমিও দেখে নিব। চুল ছিঁড়ে দিব তোমার পুতুলের, তখন তোমার পুতুল বিলু বিলু চেহারা নিয়ে বিয়ে করবে। শান্ত আহান্ত আর মাইশার কাণ্ড দেখে হাসছে। মাইশা আহান্তর থেকে কয়েক মাসের ছোট। শান্ত আহানার দিকে তাকিয়ে এক হাত দিয়ে ওর কোমর ধরে টান দিয়ে কাছে নিয়ে আসলো। এজমে শোনো, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। ইন্টারেস্ট নেই? না তো, একটুও না। দুটো আছে। দুটো? একটা ঘাসের উপর বসে মাইসার সাথে ঝগড়া করতেছে, আর একটা আহানা শান্তর হাত নিয়ে নিজের পেটের উপর রাখলো। আরেকটা এখানে। শান্ত হা করে সিট থেকে নেমে গেল। কি বললে? কয়েকদিন ধরে মনে হচ্ছিল আমি প্রেগনেন্ট, আজ শিওর হয়ে জানালাম। শান্ত মুচকি হেসে আহানাকে শক্ত করে জড়িয়ে ধরল। এজমে শোনো, এখনো তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই।